চেঞ্জ করলে দেখা যাচ্ছে কিনা? ইয়েস, কিছু হলেও দেখা ওকে। যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাশেদুজ্জামান জনি। এনিওয়ে, আমার আজকে এখানে আসা মূলত ডক্টর মুসাদ্দিক সাহেবের ইনভাইটেশনে। আমি মূলত আহ, যেসব রিসার্চ নিয়ে কাজ করি, বা এই রিসার্চ গুলা আমাদের ভবিষ্যতে বাংলাদেশের ড্রাগ ডেভেলপমেন্টটাকে কিভাবে কাজে লাগানো যায়, আমাদের এই রিসার্চটাকে, বা আমাদের যে ধরনের ড্রাগের ড্রাগ ডেভেলপমেন্ট গুলো আমরা করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের আমাদের এই নলেজ গুলা আমরা কিভাবে অ্যাপ্লাই করে সেই ড্রাগ ডেভেলপমেন্টটাকে আমাদের দেশের প্রেক্ষিতে আমরা কিভাবে আরো আগে নিয়ে যেতে পারি, সেই ধরনের ইনসাইট গুলাই আমি আসলে দেওয়ার চেষ্টা করব। মূলত আমি শুরু করছি আমি ইন্ট্রোডাকশন দিয়ে। আমি আহ, মোহাম্মদ রাশেদুজ্জামান জনি। আমি সাউথ কোরিয়া থেকে রিসেন্টলি ইঞ্জি ইউনিভার্সিটি পাইক হসপিটাল, যেটা সেটা ক্লিনিক্যাল ফার্মাকোলজি থেকে আমি পিএইচডি শেষ করে এখন একটা সিআরও তে প্রিন্সিপাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করছি। আমার মূলত এক্সপিরিয়েন্স ড্রাগের ইনভিট্রো এডিএমই, তারপর সেই এডিএমই ডেটাগুলো ইউজ করে আমরা কিভাবে প্রি ক্লিনিক্যাল ডেটাগুলোকে ক্লিনিক্যাল ডেটার সাথে আমরা কিভাবে ব্রিজিং করতে পারি, এবং ফার্মাকোকাইনেটিক্স ফার্মাকোডাইনামিক মডেলিং করে সেই ডেটাটাকে আরো কিভাবে আমরা ফ্রুটফুল করতে পারি, সেভাবে কাজ করি। আর এই ইন ভিট্রো ডেটাগুলোকে মূলত গাইড, শেষ পর্যন্ত আমরা পার্সোনালাইজড মেডিসিনে কিভাবে কাজে লাগাইতে পারি, সেই বিষয়ে আমি মূলত রিসার্চ করেছি আমার পিএইচডি। আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আহ তো আমি 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 যদি কিছু ইন্টারেস্টিং দেই যে আমি কি ধরনের কাজগুলা করি, আমি যে কোম্পানিতে আছি সেটা মূলত একটা বায়ো গ্রুপ। এটাতে ড্রাগের এফিকেসি, সেফটি এবং টিল দা ক্লিনিক্যাল ট্রায়াল, এই এই ধরনের কাজগুলো হয়। তো আমি মূলত কাজ করি অ্যানালাইসিস সেন্টারে, যেটাতে এডিএমই ডিএমপি এর কাজ হয়, প্রি ক্লিনিক্যাল এনিমেল স্টাডিজ, হতে পারে মাস ব্যালেন্স বা যে কোনো ধরনের এনজাইম বা ড্রাগটার কোনো ইন্টারাকশনস আছে কিনা কোনো অন্য কোনো ড্রাগের সাথে, বা এনজাইম কোনো ট্রান্সপোর্টার বা অন্য কোনো প্রোটিনের সাথে, সেই ধরনের কাজ করি। এবং সেই ডেটাগুলো ইউজ করে আমি পিভিকে মডেলিং করি। ফাইনালি যে জিনিসটা, যে ডেটাটা, যে মডেলিংটা, বা বলতে পারেন পিকে প্যারামিটার্স, সেগুলা ফার্স্ট ইন হিউম্যান ডোজিং ট্রায়ালিং এর ক্ষেত্রে কিভাবে কাজে লাগাইতে পারি, ফেজ 1 ফেজ 3 এন্ড ডিডিআই ওর স্পেশাল পপুলেশন যেগুলো আছে, রেনাল ফেনাল হতে পারে, হেপাটিক ফেলিওর হতে পারে, সেগুলোতে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, সেই ধরনের কাজগুলাই আমি মূলত এখানে লিড করি। আমি এগুলা ডিটেলসে যাওয়ার চেষ্টা করব। তো আজকের যে স্টোরিটা আছে সেই স্টোরিটা আমি শুরু করবো এডিএমএ ডিএমপি এর ওভারভিউ দিয়ে। তারপর মূলত এগুলা ডিপে আমি যাওয়ার চেষ্টা করব, যেমন এডিএমএ ডিএমপি কে সম্বন্ধে কিভাবে ড্রাগটা অ্যাবজর্ব হয় বডিতে, তারপর সেটা মেটাবলাইজ হয় কিভাবে, তারপর এগুলা বিভিন্ন টিস্যুতে ডিস্ট্রিবিউট হবে কিভাবে, এবং কিভাবে বডি থেকে এলিমিনেট হয়। Through this, I will also give insights about personalized medicine, and most probably, as I heard that আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানির হয়তো বা কিছু আহ, উম, আহ, কিছু সায়েন্টিস্ট বা অন্য যারা আহ, এই ড্রাগ ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করছেন, তারা হয়তো বা জয়েন করবেন। তাদের জন্য আমি মূলত একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই বিসিএস বেসড বায়োটা লাস্টে আমি একটু টাচ দিব। এটা এটা খুবই হেল্পফুল হবে আমি আশা করি যারা ফার্মাসিউটিক্যালস এ কাজ করছে। ওকে, সো আমি যদি প্রথমে একটা ড্রাগ ডিসকভারি থেকে ডেভেলপমেন্ট পর্যন্ত কিভাবে কাজ করি এটা নিয়ে শুরু করি। তো আমরা হয়তোবা জানি যে একটা ড্রাগের স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে, সেটা মার্কেট পর্যন্ত আনতে অনেকগুলো ধাপ পেরোতে হয়। প্রথমত মেডিসিনাল কেমিস্টরা সেটা ডিসকভার করে, টার্গেট ডিসকভারি কোন একটা রোগের ক্ষেত্রে বা কোন একটা স্ট্রাকচার টার্গেট করে, সেটা অনুযায়ী অনেকগুলো ড্রাগ ক্রিয়েট করে। সেই ড্রাগ থেকে তারপর হিট সিলেকশন হয়। হিট সিলেকশন হওয়ার পরে তারপর ওইখান থেকে হয়তো বা একটা বা দুইটা ড্রাগ, স্ট্রাকচার ড্রাগ হয়তো বা লিড আইডেন্টিফিকেশনে যায়। সেই লিড আইডেন্টিফিকেশন সেটা অপটিমাইজ করতে যদি হয়, তারপর অপটিমাইজ করতে হয়, এবং এনিমেল স্টাডিজ প্রিক্লিনিক্যাল স্টাডিজ হিউম্যানে যাওয়ার আগে সেগুলো করতে হয়। সেই পদ্ধতিটাকে আমি প্রি ক্লিনিক্যাল বলছি। এই প্রি ক্লিনিক্যাল স্টাডি গুলা তো মূলত আইএনডি প্রোফাইলিং বলে। যদি আমরা একটা ক্লিনিক্যাল ট্রায়ালে যাইতে চাই কোনো ড্রাগের, সেক্ষেত্রে আমাদের আইএনডি অ্যাপ্রুভালের দরকার হয়।
সেটা এফডিএ হোক, ইএমএ হোক, বা কানাডিয়ান রেগুলেটরি অথরিটি হোক, অথবা পিএমডি জাপানিজ। বাংলাদেশের ক্ষেত্রেও হয়তোবা তাই হবে ভবিষ্যতে, যখন আমরা কোনো পেটেন্ট পাবো না, আমাদের নতুন করে ড্রাগ তৈরি করতে হবে, এই পদ্ধতিগুলোই হয়তোবা আমাদের অনুসরণ করতে হবে। আর লেট ফেজ যেটা আছে, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ফেজ 1 থেকে ফেজ 3 বা ফেজ 4 যেটাকে বলে, সেটাকে আমরা এনডিএ প্রোফাইলিং বলছি। তো এই ড্রাগ ডিসকভারিটা অনেক সময় আমরা আহ, বাইরে থেকে যখন দেখি যে না, একটা ড্রাগ বাজারে হয়তো বা অনেক ড্রাগ 2 বছরে আসে, অনেক ড্রাগ 5 বছরে মার্কেটে চলে আসে ট্রিটমেন্টের জন্য। মূলত এই প্রসেসটা খুবই লং। যেটা 5 বছর বা 2 বছরে মার্কেটে আসে, সেই ড্রাগটা হয়তো বা খুবই ফাস্ট বলা যায়। তো এই লং জার্নিটা যদি আমরা দেখি, এই লং জার্নিটা সেই ডিসকভারি থেকে শুরু করে ডেভেলপমেন্ট পর্যন্ত অনেকগুলো ধাপ পেরিয়ে হয়তো বা একটা ড্রাগের রেজিস্ট্রেশন হচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেমটা হয় কি, এই যে ড্রাগ গুলো আসতেছে, পাইপলাইনে থাকতেছে, সেই ড্রাগ গুলার 90%, মোর দেন 90% ড্রাগ অ্যাপ্রুভ হইতে ফেল হয়। এর মূলত অনেকগুলা কারণ আছে। সেই কারণগুলার ভিতর থেকে আমি কিছু কারণ আজকে হয়তো বা মেইন যে কারণগুলা, সেগুলা হয়তো বা আমি ফোকাস করব। যেমন আমরা যদি এই ইয়েটা দেখি, এই সার্ভেটা দেখি, 2010 সাল থেকে 2017 সাল পর্যন্ত মোটামুটি 90% যে ড্রাগ ড্রাগ গুলা অ্যাপ্রুভ হয়নি, সেগুলোর মধ্যে মূলত ফার্স্ট যে কোর্সটা ছিল, সেই কোর্সটা হচ্ছে ক্লিনিক্যাল এফিকেসি। সেকেন্ড যে কোর্সটা ছিল, সেটা হলো যে আনম্যানেজেবল টক্সিসিটি। তো আমরা ড্রাগের এফিকেসি হয়তো বা আমরা প্রথম দিকে এনিমেলেও পেয়ে থাকতে পারি, সেলুলার স্টাডিজে পেয়ে থাকতে পারি, বা ফাইনালি আমরা দেখি যে হিউম্যান বডি যে স্ট্রাকচার সবকিছু মিলায় যখন আহ, এটা কাজ করছে না, তখন হয়তো বা সেই ড্রাগটা আবার ফেল করে, আবার শুরু থেকে শুরু করতে হয়। এরকম করে অনেক 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 ড্রাগ ফেল হয়, সেটা পার্সেন্টেজ মোটামুটি মোর দেন 90%। তো এখন আহ, মূলত এই বিভিন্ন ফেজ, থ্রু দ্য ডিসকভারি টু দ্য ডেভেলপমেন্ট, একটা ড্রাগ তৈরি করতে এত সময় লাগতেছে, এত বিলিয়ন্স অফ ডলার লাগে। মোটামুটি আমরা যদি একটা ড্রাগের এভারেজ কস্ট দেখি, $1 to $2 billion ফর ওয়ান ড্রাগ ডেভেলপমেন্ট ইন দ্য মার্কেট। তো সেই ক্ষেত্রে এই ড্রাগগুলো আসলে ফেইল করতেছে কোথায়, কোন জায়গায় ফেইল করতেছে, কোন ধরনের প্রবলেম গুলো হচ্ছে, সেইগুলার মূলত অনেক কিছুই ফোকাস করার আছে। সেই ফোকাস গুলার থেকে আমরা চিন্তা করব আসলে অতীতে যে ড্রাগ গুলা ফেল করেছে, সেই ড্রাগ গুলা ফেল করার কারণ আসলে কি কি, বা আগের যে সায়েন্টিস্ট গুলা যারা কাজ করেছেন এই ড্রাগ গুলা ডেভেলপ করার ক্ষেত্রে, তারা কোন কোন আসপেক্ট গুলো ওভারলুক করেছেন, বা আমরা সেই ওভারলুক করা জিনিসগুলা থেকে, আসপেক্ট গুলা থেকে কিভাবে আমরা ভবিষ্যতে ব্যাপারটাকে ইমপ্রুভ করে আমরা কিভাবে সেই সাকসেস রেটটাকে বাড়াইতে পারি। তো থ্রো রিসার্চেস বিভিন্ন ধরনের প্রবলেম গুলা দেখা গেছে। আমরা একটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করবো প্রেজেন্টেশনটা, যদি কেউ জানি তাহলে হয়তো আমরা একটু আনসার করলে পরে ইন্টারেক্টিভ হলে ব্যাপারটা ভালো হবে। আহ, আমরা তো সবাই মেবি জানি, যারা ফার্মাসিউটিক্যালস কাজ করি বা অন্যান্য যারা কাজ করি, সলিবিলিটি, ডিসলিউশন, এই ধরনের প্রপার্টিজ গুলা ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই আবশ্যক জিনিস। যেমন এর মধ্যে থাকতে পারে পারমিয়াবিলিটি, হয়তো বা আমরা অনেকে এই ব্যাপারটা সম্বন্ধে হয়তো বা অত বেশি ডিটেলসে জানি না, কিন্তু বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ক্ষেত্রে ডিসলিউশন, সলিবিলিটি এগুলো ভাস্ট আকারে কাজ করা হয়, মূলত প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বা যে ক্ষেত্রে বলি না কেন। আমরা লিপিনকিস রুলস অফ 5, আমরা কি আহ, এইটা সম্বন্ধে অবগত আছে কিনা? আসসালামু আলাইকুম। লিপিং টিপস রুল অফ ফাইভ আমাদের খুবই বেসিক হিসাবে জানানো হয়, কিন্তু খুব ডিটেলসে ই করা হয় না। আপনি যদি আমাদেরকে একটু ওভারভিউ দিয়ে দিতেন, সেটা আমাদের জন্য খুব উপকার হতো। আচ্ছা, তাহলে আমি লিপিনস্কিস রুল অফ 5, যেটা মূলত এটা অরাল ড্রাগ যেগুলা, সেগুলোর ক্ষেত্রে মূলত অ্যাপ্লিকেবল। এটা একটা ওরাল ড্রাগ যদি খুব বেশি বড় আকারের হয়, যদি মলিকুলার ওয়েট অনেক বেশি হয়, 500 বা 500-র উপরে মূলত, এই এই মানে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ 5, সেক্ষেত্রে ড্রাগটা অ্যাবজর্ব 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 হতে খুবই প্রবলেম হয়। ড্রাগটা বড় হওয়ার জন্য প্যাসিভ ডিফিউশন কমে যায়, সেক্ষেত্রে পারমিয়াবিলিটি কমে যাবে, বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে। আর
লগপি সম্বন্ধে আমাদের মেবি ধারণা আছে, যেটা ড্রাগের লিপোফিলিসিটি, আহ সেটা মেনটেন করা একটা ব্যাপার, যে ড্রাগটা কতটুকু লিপোফিলিক হবে। ড্রাগটা যত বেশি লিপোফিলিক হবে, তত বেশি সেল সেল মেমব্রেন থেকে পারমিয়েবল হবে। অ্যাজ আমরা সবাই জানি যে সেলের যে মেমব্রেন, সেটা মূলত লিপিড দিয়ে তৈরি। সে কারণে সেটা যদি হাইড্রোফিলিক ড্রাগ হয়, সেক্ষেত্রে অ্যাবজর্ব হতে খুবই প্রবলেম হয় সেই ড্রাগটার। আর পরবর্তী যে দুইটা হলো যে হাইড্রোজেন ডোনার আর হাইড্রোজেন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অফ দ্যাট স্পেসিফিক মলিকিউল। আর লাস্টে যেটা বলবো সেটা পোলার সারফেস এরিয়া। সেই ড্রাগটাতে কতগুলা নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, সেটা থেকে হিসাব করে সেই ড্রাগটা কতখানি পোলার সারফেস এরিয়ার কাভার করে, সেটার উপরও ডিপেন্ড করে ড্রাগটা কতটুকু অ্যাবজর্ব হবে, কত তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। এই ফার্স্টে এটা গেল। তার পরবর্তীতে আমরা যদি চিন্তা করি, যে আমরা তো সবাই এখন পর্যন্ত যে টুক চিন্তা করি, আমরা সবাই ফ্রি ড্রাগ হাইপোথিসিসের উপর নির্ভরশীল মূলত আমরা। আসসালামু আলাইকুম। জি। আমি একটু ইন্টারাকশন করতে চাচ্ছি এক্ষেত্রে। জি জি আপনার এখানে অবশ্যই। হাইড্রোজেনের কথাটা যে বললেন, এটা আসলে কি? হাইড্রোজেনের ব্যাপারটা যদি একটু ডেসক্রাইব করতেন তাহলে একটু আমাদের জন্য বুঝতে ভালো হতো। আচ্ছা, তো আমি এটা বলতে চাচ্ছিলাম, একটা মলিকিউলে হাইড্রোজেন ডোনার অ্যাকসেপ্টর কয়টা আর হাইড্রোজেন ডোনার কয়টা, সেটার উপরও ডিপেন্ড করে একটা ড্রাগ কতটুকু বা কতখানি অ্যাবজর্ব হবে। যদি সেই ড্রাগটাতে যদি পাঁচটার উপরে যদি থাকে, হাইড্রোজেন ডোনার অ্যাকসেপ্টর থাকে, সেক্ষেত্রে ড্রাগটার প্রবলেম হয়, মলিকিউল গুলা অনেক বড় হয়, সেক্ষেত্রে ড্রাগটা অ্যাবজর্ব হইতে প্রবলেম হয়। যদি হাইড্রোজেন বন্ড ডোনার যদি বেশি হয়, সেক্ষেত্রেও হাইড্রোজেন মলিকিউলটা বড় হয়, এবং সেক্ষেত্রে অবজার্ভ হইতে প্রবলেম হয়। মূলত এই দুইটা জিনিসই আমি বলতে চাইছি সংক্ষেপে। আর আহ, তারপর আমরা যেটা সেকেন্ডটা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে ফ্রি ড্রাগ হাইপোথিসিস। ফ্রি ড্রাগ হাইপোথিসিস বলতে আমরা এখন পর্যন্ত যেটা বুঝি, যে আমরা একটা ড্রাগ খাওয়ার পর বডিতে যে ড্রাগটা আছে, সেই ড্রাগটা প্রোটিন বাইন্ডিং, টিস্যু বাইন্ডিং, সবকিছু বাইন্ডিং বাদ দেওয়ার পর যেটুকু ড্রাগ অবশিষ্ট থাকে ফ্রি হিসেবে, সেইটুকু ড্রাগই ইন্টারঅ্যাকশনে যাবে মূলত। এই 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 হাইপোথিসিসটাকে বেস করেই অনেক ড্রাগ ড্রাগ ডেভেলপমেন্ট হয়েছে এখন পর্যন্ত, এখনো হচ্ছে। কিন্তু আধুনিক যে রিসার্চ গুলা হচ্ছে এখন, সেই রিসার্চ গুলার ভিত্তি করে যেটা বোঝা যায়, যে এখন ফ্রি ড্রাগ গিয়ে শুধু ইন্টারেকশনে যায় না। অনেক সময় যেগুলো ড্রাগ অলরেডি বাউন্ড, সেই ড্রাগ গুলা কোনো প্রোটিন বা স্পেসিফিক প্রোটিন দ্বারা শিফট হওয়ার ক্ষমতা রাখে। যেমন কোনো জায়গায় কোনো প্রোটিনের সাথে, ধরেন অ্যালবুমিনের সাথে একটা ড্রাগ বাইন্ডিং হিসেবে বাউন্ড হিসেবে আছে, সেইখানে একটা স্পেসিফিক ট্রান্সপোর্টার প্রোটিন আছে সেল মেমব্রেনে, যে ট্রান্সপোর্টার মেমব্রেনের সেল মেমব্রেনের ট্রান্সপোর্টারটার যদি এফিনিটি খুবই বেশি হয় সেই ড্রাগটার সাথে, তাহলে সেই ট্রান্সপোর্টারটা ড্রাগটার সাথে বাইন্ড করে বাউন্ড ড্রাগটাকে সে সেখান থেকে শিফট করে নিতে পারে। শিফট করে সে সেটাকে সেলের ভিতরে এন্ট্রি করাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু ফ্রি ড্রাগ থেকে যে এফিকেসিটা পাইলাম সেরকম না, সেখানে বাউন্ড ড্রাগও কিন্তু হিসাব করতে হয়। এর জন্য এখন টিস্যু বাইন্ডিং, তারপর ব্লাড বাইন্ডিং স্টাডি গুলা খুবই পপুলার। ওকে, তো আমরা এত কিছু মূলত হিসাব করার পর যেটা আমরা মেইনলি ফোকাস করি শেষ পর্যন্ত, সেটা হলো যে একটা ড্রাগের পিকে কেমন। এখন শুধু কি পিকেই কি আহ, একটা ড্রাগের পিকে কিরকম, সেটা সেফ কিনা, বা কি রকম পিকে আসতেছে সেটার উপর ডিপেন্ড করে কি আমরা একটা ড্রাগ সিলেক্ট করব? যেটা ইতোমধ্যে আমি বলেছি যে এই এই পিকের উপর ভিত্তি করেই এতদিন পর্যন্ত একটা ড্রাগ ডেভেলপ করার জন্য মেইন ফোকাস করা হয়েছে। এখন যেটা হয়েছে সেটা হলো যে নতুন আহ, যে রিসার্চ গুলো আসছে, তার মধ্যে বিগ ফার্মা গুলা এখন ফোকাস করছে শুধু হিউম্যান মেটেরিয়াল পিকে না, এর সাথে চিন্তা করতে হবে ইন ভিট্রো এডিএমই ডেটা, যেটা আমি চাইলে পরে আমি হিউম্যান বা মাউসের ভিতরে আমি মেকানিস্টিকলি দেখতে পারবো না। সেই জিনিসগুলো আমাদের কি করতে হবে, সেগুলো আমার ইন ভিট্রো দেখতে হবে। আহ, আমরা কোনো সেল কালচার করতে পারি, বা অন্য কোনো ধরনের ট্রান্সপোর্টার প্রোটিন এক্সপ্রেস করে করতে পারি, অথবা আমরা
লিভার কালেক্ট করতে পারি, লিভার কালেক্ট করে সেখানে যে এনজাইম গুলো আছে সেগুলো আমরা এক্সট্রাক্ট করতে পারি, সেখানে ইন্টারাকশন আছে কিনা সেগুলো দেখতে পারি। তো সেগুলো আমাদেরকে কি দিবে, মেকানিস্টিক আন্ডারস্ট্যান্ডিং দিবে যে একটা ড্রাগ পিকে এরকম হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কোনো স্পেসিফিক কোনো রিজন আছে কিনা, সেই রিজনটা থাকলে সেই রিজনটা কি, সেটা আমরা সলভ করব কিভাবে, সেগুলা ধারণা থেকেই মূলত এই হিউম্যান ট্রায়ালের সাথে বা হিউম্যান পিকের সাথে এখন এডিএমই বা ডিএমপি কে রিসার্চটা ওতপ্রোতভাবে জড়িত, যেটা ড্রাগ ডেভেলপমেন্টটাকে আরো সাকসেসফুল করেছে ইদানিং। তো আমরা যদি এখন চিন্তা করি তাহলে আমরা কোন ধরনের রিসার্চ গুলো আমরা এখানে করবো, এডিএমই ইনভিট্রো এডিএমই বলতে আমরা কোন ধরনের রিসার্চ কে বুঝতেছি। আমি এখানে ছোট একটা টেবিল সাজাইছি আপনাদের জন্য, যেটা হয়তো আপনাদেরকে বুঝতে সাহায্য করবে যে কোন ধরনের রিসার্চ গুলো এই ক্ষেত্রে আমরা করতে পারি। যেমন যদি আমরা এডিএমই অ্যাবজর্পশন ধাপটাকে ধরি, একটা ড্রাগ কিভাবে অ্যাবজর্ব হবে সেটা আমরা ইন্টেস্টিনাল কোলন সেল আছে যেগুলাকে আমরা ইনভিট্রো কালচার করে সেগুলোতে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। এক্সপেরিমেন্ট করে আমরা একটা ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি কেমন হবে, অ্যাবজর্পশন কেমন হবে, সেটা আমরা প্রেডিক্ট করতে পারি। ডিস্ট্রিবিউশন আমরা প্লাজমা, আমি একটু আগে বললাম প্লাজমা প্রোটিন বাইন্ডিং, টিস্যু বাইন্ডিং আছে, তারপর ব্লাড টু প্লাজমা রেশিও আছে, আমরা এগুলা করতে পারি। তারপর হতে পারে মেটাবলিজম, একটা ড্রাগ ইন্টেস্টিন বা একটা ড্রাগ অ্যাবজর্পশনের পর সেটা কিভাবে মেটাবোলাইজ হচ্ছে, কোন ধরনের এনজাইম গুলো দায়ী, সেটা ফেজ টু নাকি ফেজ 2 নাকি ফেজ 1, যদি ফেজ 1 হয় কোন ধরনের এনজাইম গুলো আছে সেখানে, ফেজ 2 হলে কোন ধরনের এনজাইম গুলো দায়ী, সেটার সাথে অন্য কোনো এনজাইম আরো জড়িত কিনা, যেটা নন ফেজ 1 বা ফেজ 2 এর বাইরে কোনো ধরনের এনজাইম আছে কিনা, সেগুলা আইডেন্টিফিকেশন করা। এবং মোস্ট প্রবাবলি এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই ইনফরমেশন গুলা থেকে আমরা চিন্তা করতে পারি একটা ড্রাগ কোন ধরনের, যদি ক্লিনিক্যাল ট্রায়ালে যাই বা আমরা ড্রাগ যখন ইনটেক করছি সেখানে সেই ড্রাগ গুলো কোনো ধরনের ইন্টারাকশন দিবে কিনা, যেটাকে আমরা ড্রাগ ড্রাগ ইন্টারাকশন বলে জানি। সেটা হতে পারে কোনো এনজাইম রিলেটেড, হতে পারে কোনো ট্রান্সপোর্টার রিলেটেড, ট্রান্সপোর্টার মেমব্রেন প্রোটিন যেটা, এগুলা রিলেটেড। এবং এগুলা দেখে শুধু কি আমরা এটাই জানতে পারি যে এটা শুধু ড্রাগ ড্রাগ রিলেটেড কোনো ধরনের ইন্টারাকশন দিচ্ছে, এটাই কি শেষ এখানে? আমি বলবো যে না, এইটা মূলত ডিরেক্টলি অ্যাপ্লিকেবল ইন ভিভো এফিকেসিতে। যদি হিউম্যান এফিকেসি কেমন দিচ্ছে সেটা সাথে এই আসপেক্ট গুলা, ইন ভিট্রো আসপেক্ট গুলা খুবই ক্লোজলি রিলেটেড, এবং এগুলার উপরেই ডিপেন্ড করে আসলে একটা ড্রাগের অ্যাবজর্পশন এবং পিকে কেমন হবে, কি কারণে হবে। আমি সামনে হয়তো বা অনেকগুলো এক্সাম্পল দিব বোঝার জন্য, সেক্ষেত্রে হয়তো বা সহজ হবে। এনিওয়ে, তাহলে এখন আসা যাক আসলে এই ইনভিট্রো এডিএমই বা ডিএমপি কে বলতে আমি কি বোঝাচ্ছি। এই ইনভিট্রো এডিএমই বা ডিএমপি কে বলতে আমি বোঝাচ্ছি একটা ড্রাগ যে কোনো ধরনের প্রবলেম হতে পারে সেটার, পিকে রিলেটেড বা অন্য কিছু রিলেটেড, সেটা ডোজেস হইতে পারে, সেটা অ্যাবজর্পশন রিলেটেড হতে পারে, সেটা বডিতে নানান ধরনের ফার্মাকোডাইনামিক ইন্টারঅ্যাকশন রিলেটেড হতে পারে। সেই ড্রাগটা, সেই প্রবলেম গুলো আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি, কিভাবে তার সেফটি আমরা এনশিওর করব, কিভাবে আমরা সেগুলোর টক্সিসিটি মেনটেন করব, কিভাবে এই ফর্মুলেশনটা আমাদের ড্রাগের অ্যাবজর্পশন বা অন্য কোন আসপেক্ট গুলোকে কিভাবে ইম্প্যাক্ট করতেছে, সেই জিনিসগুলাই যাবতীয় ধারণা আমরা পেতে পারি এই ডিএমপি কেস স্টাডি থেকে। এই এডিএমই যদি আমি দেখি, এডিএমই এই চারটা ওয়ার্ড, এডিএমই, এডিএমই মূলত বোঝাচ্ছে অ্যাবজর্পশন। আমরা একটা ড্রাগ খেলাম, আমরা একটা ড্রাগ ইনটেক করলাম, সেই ড্রাগটা কতখানি অ্যাবজর্ব হচ্ছে, তার ফ্র্যাকশনটা কেমন, সেটা অ্যাবজর্ব হওয়ার পর আমরা বায়োঅ্যাভেলেবিলিটি কেমন পাচ্ছি, সেটা পুরো স্টোরিটাকে আমরা অ্যাবজর্পশন বলতেছি এইখানে। আর ডিস্ট্রিবিউশন যেটা, সেটা ড্রাগটা আমাদের বিভিন্ন অর্গানে ড্রাগটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, কোথায় গিয়ে বাইন্ডিং করতেছে, সেটার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কেমন, এক্সটেন্ট অফ ডিস্ট্রিবিউশন কেমন, এটা মূলত আমরা জানতে পারি ডিস্ট্রিবিউশন স্টাডি থেকে। আর মেটাবলিজম, একটা ড্রাগ তো আলটিমেটলি আমাদের শরীর কি করে, একটা ড্রাগ যখন অ্যাবজর্ব হয়, আমরা যখন ইনটেক করি, সেই ড্রাগটাকে শরীর বের করে দিতে চেষ্টা করে। যেগুলা পোলার ড্রাগ সে ধরনের সেগুলা ড্রাগ হয়তো বা অনেক ড্রাগই মোর দেন 90% উইদাউট মেটাবলিজম শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম ড্রাগ, যেহেতু আমরা লিপোফিলিক ড্রাগ ইউজ করি, সেগুলো ড্রাগ যখন আমাদের শরীরে
যাই ম্যাক্সিমাম ড্রাগই আমাদের শরীর চেষ্টা করে সেটাকে মেটাবলাইজ করে সেটাকে মোর পোলার বানাইতে, যাতে সেটা এক্সক্রিশন বা এলিমিনেশনের সুবিধা হয়। ওকে, সো এই এডিএমই স্টাডি, এই ধরনের স্টাডি গুলা থেকে আমরা করতে পারবো, আমরা ড্রাগের অপটিমাইজ করতে পারবো, নানান ধরনের আসপেক্ট অপটিমাইজ করতে পারবো। সেটার অ্যাবজর্পশন, ক্লিয়ারেন্স, সেই ড্রাগটা বডিতে কতক্ষণ স্টে করবে, কতক্ষণ পরে বের হবে, আমরা সেটা বডিতে বেশিক্ষণ রাখতে চাই কিনা, বা সেই ড্রাগটা কোন কোন প্রোটিনের সাথে বাইন্ড করবে, বা বাইন্ড করলে কতটুকু স্ট্রংলি বাইন্ড করছে, তার মেটাবলিক রেটটা কেমন, সেটা কত তাড়াতাড়ি শরীর থেকে বের হয়ে যাবে। এই ধরনের আসপেক্ট গুলো আমরা অপটিমাইজ করতে পারি। সেটার সাথে আরো যেটা করতে পারি, সেটা আমি প্রথম দিকে যেমন বললাম, পার্সোনালাইজ মেডিসিন। এই একটা মানুষের জন্য বা একটা ইন্ডিভিজুয়ালের জন্য আমরা একটা ড্রাগকে কিভাবে টেইলড করব, তার জন্য কিভাবে তার জন্য নির্দিষ্ট আকারের ডোজ, আমরা অপটিমাইজ ডোজ সিলেক্ট করব, সেটাও আহ, সেটার ধারণা এবং সেটার একটা সাপোর্ট আমরা পেতে পারি ডিএমপি স্টাডি থেকে। মূলত 80% সাপোর্ট আমরা এই এডিএমই স্টাডি থেকে পাবো পার্সোনালাইজ মেডিসিনের ক্ষেত্রে। এই এডিএম স্টাডি যখন আমরা করব, এটার মূলত আমাদের টার্গেট থাকবে একটা ড্রাগকে কিভাবে থেরাপিউটিক রেঞ্জের ভিতরে রেখে সেই ড্রাগটাকে সেফলি আমরা অ্যাডমিনিস্টার করতে পারবো, এবং সেই ড্রাগটা উইদাউট এনি টক্সিসিটি অর উইদাউট এনি এফিকেসি আমরা এরকম ভাবে ডোজটাকে সিলেক্ট করব এই এডিএমই প্রপার্টিস এবং ইয়ে দেখে, যাতে সেটা অপটিমাম ইফেক্ট আমাদেরকে দিতে পারে। আমরা যদি অ্যাবজর্পশন দেখি, আমরা একটা ড্রাগ, এটা শুধু আমি মূলত ওরাল ড্রাগ দিয়ে আমি একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। আমরা যখন একটা ড্রাগ, ট্যাবলেট বা ক্যাপসুল হোক, আমরা যদি অরালি ইনটেক করি, সেই ড্রাগটা প্রথমে ভাঙবে, স্মল পার্টিকুলার হয়, ডিজলিউশন হবে, তারপর বডিতে অ্যাবজর্ব হবে থ্রু ইন্টেস্টাইন। যদি আমরা ইন্ট্রাভেনাস ড্রাগের কথা চিন্তা করি, সেটি ড্রাগের তো কোনো আসলে অ্যাবজর্পশন লাগে না, সেটা অলরেডি ইন দ্য সার্কুলেশন। কিন্তু আমরা যদি চিন্তা করি, ধরেন সাবলিঙ্গুয়াল প্রোডাক্ট যেটা আমরা মুখ দিয়ে খাচ্ছি, বা যে কোনো ধরনের প্রিয় প্রোডাক্ট, বা স্কিনে আমরা ট্রান্সডার্মাল বা অয়েন্টমেন্ট লাগাচ্ছি, সেগুলোরও নানান ধরনের অ্যাবজর্পশনের দরকার হয়। সেই অ্যাবজর্পশন গুলা মূলত কিভাবে হয় এবং সেটা কিভাবে কার উপর ডিপেন্ড করে, সেগুলো নিয়ে আলোচনা করব একটু। প্রথমে আমরা যদি ওরাল যে ড্রাগ গুলা খাই, সেই ড্রাগটার মূলত দুইটা অ্যাসপেক্ট। ফার্স্ট হইলো ড্রাগটার সলিবিলিটি কেমন, ড্রাগটার পারমিয়াবিলিটি কেমন। এখন এই দুইটা একটু কন্ট্রাডিক্টরি, একটা আরেকটার অপোজিট। যদি একটা ড্রাগের যদি লিপোফিলিসিটি বেশি হয়, সেই ড্রাগটার সলিবিলিটি কম হবে। আবার একটা ড্রাগের যদি, ইন জেনারেল অ্যাসপেক্ট, একটা ড্রাগের যদি লিপোফিলিসিটি কম হয়, সেক্ষেত্রে সেটা পারমিয়েবল হবে না। এখন মূলত তাহলে আমরা এই ড্রাগগুলা কিভাবে অপটিমাইজ করব, এটা হলো যে ফর্মুলেশন রিলেটেড যারা কাজ করেন তারা হয়তো আরো ভালো বুঝবেন, আমার থেকেও ভালো বুঝবেন হয়তো। আহ সেভাবে অপটিমাইজ করে সেই ড্রাগটা যখন আমরা ইনটেক করি, ডিজলিউশনে যাওয়ার পর সেই ড্রাগটা আমাদের ইন্টেস্টিন থেকে অ্যাবজর্ব হয়। অ্যাবজর্ব হওয়ার পর পোর্টাল ভেইন দিয়ে এটা লিভারে যাবে, লিভার থেকে সেটা মেটাবলাইজ হবে, তারপর যেটুকু পোর্শন থাকে সেটা আমরা ব্লাডে পাই, যেটাকে আমরা বায়ো অ্যাভেলেবিলিটি বলতেছি। এখন এর মধ্যে যদি এই ব্লাডে যাওয়ার আগে কোনো ড্রাগ, সেটা ইন্টেস্টাইনে হতে পারে, সেটা লিভারে হতে পারে, বা মুখে হতে পারে, যদি কোনো ধরনের মেটাবলিজম হয় সেটা, তাহলে সেটাকে আমরা ফার্স্ট পাস মেটাবলিজম ইফেক্ট বলি। যে যে ড্রাগের ফার্স্ট পাস মেটাবলিজম যত বেশি, তার বায়োঅ্যাভেলেবিলিটি তত কম। এই ফার্স্ট পাস মেটাবলিক ইফেক্ট যেটা, সেটাকেও আমাদের ওভারকাম করতে হয় অনেক সময় অনেক ড্রাগের ক্ষেত্রে। একটা ড্রাগ খুবই এফিকেসিয়াস, খুবই ভালো ড্রাগ, টক্সিসিটি কম এবং খুবই সুন্দর, কিন্তু ড্রাগটার ফার্স্ট পাস ইফেক্ট যদি খুব বেশি থাকে, সেক্ষেত্রে অ্যাবজর্পশন অনেক কম হয়, আমরা টোটাল এফিকেসিটা সেভাবে পাই না। সেক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট এনজাইম, নির্দিষ্ট ট্রান্সপোর্টার বা নির্দিষ্ট কোন ধরনের প্রোটিন গুলা এই ফার্স্ট পাস ইফেক্টের জন্য দায়ী, সেগুলাকে আইডেন্টিফাই করে সেগুলার উপরে আমরা কাজ করে সেগুলাকে আমরা অপটিমাইজ করে একটা ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি বাড়াইতে পারি। সলিবিলিটি, উম, আমি অত ডিটেলসে যাব না।
আমি যেটাতে যাবো সেটা হলো পারমিয়াবিলিটি। আমাদের মূলত যে ইন্টেস্টাইনটা আছে, ইন্টেস্টাইন আমাদের নানান ধরনের নানান ধরনের প্রোটিন থাকে। এর মধ্যে মেটাবলিজম প্রোটিন থাকতে পারে, তারপর ট্রান্সপোর্টার প্রোটিন থাকতে পারে, এবং মোস্ট ইন্টারেস্টিংলি এই যে আমাদের ইন্টেস্টিন থেকে যে একটা ড্রাগ, শুধু ইন্টেস্টিন না, যদি অন্যান্য সেলও হয়, আমি বডির অন্য কোথাও চিন্তা করি, তাহলে সেক্ষেত্রেও একটা ড্রাগ যখন অ্যাবজর্ব হয়, একটা সেলের ভিতরে ঢুকে, সেক্ষেত্রে কয়েক ধরনের মেকানিজম কাজ করে। যেমন প্রথমত যেটা ভার্স্টলি আমরা জানি, পেসিভ ডিভিশন। যদি একটা ড্রাগ যদি স্মল মলিকুলার ওয়েটের হয়, যেটা লিপিংকিস রুলস অফ ফাইভের ভিতরে পড়ে, যদি স্মল মলিকুলার ওয়েট হয় এবং সেটা যদি এনাফ পরিমাণে লিপোফিলিক হয়, সেটা চাইলেই খুব সুন্দরভাবে পেসিভ ডিফিউজ হয়ে আমাদের শরীরে যাইতে পারে, আহ বা সেলের ভিতরে ঢুকতে পারে। কিন্তু হাউ অ্যাবাউট যদি একটা ড্রাগের যদি মলিকুলার ওয়েট অনেক বড় হয়, 600 হতে পারে, অথবা 700 হতে পারে, 800 হতে পারে, যেমন রিফাম্পিন। রিফাম্পিন আমরা সবাই জানি এনডিটিভি ড্রাগ, সেটার মলিকুলার ওয়েট 800। সেই ড্রাগটা একটা সেলের ভিতরে পেসিভলি ডিভিশন করা খুবই ডিফিকাল্ট। সেই ধরনের ড্রাগগুলা মূলত ট্রান্সপোর্টারের, স্পেসিফিক ট্রান্সপোর্টারের মধ্যে দিয়ে যায়। এটা হতে পারে আপটেক ট্রান্সপোর্টার, যেটা সেলের ভিতরে এন্ট্রি করাতে সাহায্য করে। আবার কিছু আছে এফ্লাক্স ট্রান্সপোর্টার, যেটা সেল থেকে বের করতে সাহায্য করে। আবার এই ধরনের যদি একই ড্রাগ যদি দুইটারই সাবস্ট্রেট হয়ে যায়, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। সেটা নিয়ে আমি পরবর্তীতে আরো আলোচনা করব। আবার কোনো কোনো ড্রাগ প্যারাসেলুলার পাথওয়ে দিয়ে যেতে পারে, যদি হাইড্রোফিলিক হয় এবং স্মল হয়। যদি হাইড্রোফিলিক এবং স্মল হয়, সেটা প্যারাসেলুলার পাথওয়ে দিয়ে সাধারণত যায়। যদি হাইড্রোফিলিক, সরি, হাইড্রোফোবিক অ্যান্ড স্মল মলিকুল হয়, সেটা সেই ক্ষেত্রে পেসিভ ডিফিউশনে বেশি যায়। আর অন্যান্য বড় মলিকুল যেগুলা, যেমন প্রোটিন ড্রাগ বা আরো যেগুলা ফেগাইলেটেড যে ওষুধগুলো আছে, বড় করে বানাইতে হয়, সেই ড্রাগগুলো সাধারণত এন্ডোসাইটিসিস হয়। এগুলাকে ভেসিকুলার ট্রান্সপোর্টও বলে। এই সলিবিলিটি এবং পারমিয়াবিলিটির উপর ভিত্তি করে আমরা ড্রাগ গুলাকে বিভিন্ন ক্লাসিফাই করেছি অন্য সময়। মানে এটা অনেক আগে থেকে চলে আসছে, আমরা হয়তো বা সবাই বিসিএস ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন সম্বন্ধে জানি। যেমন হাই সলিবিলিটি, হাই পারমিয়াবিলিটি গুলাকে বিসিএস ক্লাস 1 বলবে। হাই হাই সলিবিলিটি, হাই পারমিয়াবিলিটি বিসিএস ক্লাস 1, লো সলিবিলিটি, হাই পারমিয়াবিলিটি বিসিএস ক্লাস 2। এরকম করে 4টা ভাগে ভাগ করা হয়েছে। মূলত যেগুলো হাই পারমিয়েবল এবং হাই সলিবিলিটি, সেগুলা মূলত আমরা কিভাবে ডিটেক্ট করি? সেই ডিটেক্ট করার জন্য আমাদের ইনভিট্রো এক্সপেরিমেন্ট করতে হয়। পারমিয়াবিলিটি এক্সপেরিমেন্ট, যেটা আমি ইন্টেস্টিনাল সেল দিয়ে করতে পারি, এবং সলিবিলিটি, যেগুলো আমরা এসজিএফ বা এসআইএফ দিয়ে করতে পারি, কাইনেটিক বলেন, ইকুইলিব্রিয়াম বলেন, আমরা সেটা সেভাবে করতে পারি। যদি মেটাবলিজম অনুযায়ী একটা ড্রাগ অ্যাবজর্পশন হওয়ার পর, আমি যেটা বললাম, সেটা ফার্স্ট পাস ইফেক্ট থাকতে পারে। সেটা ফার্স্ট পাস ইফেক্ট মেটাবলিজম হওয়ার পর সেটা ইন্টেস্টাইনও হতে পারে বা লিভারেও হতে পারে। লিভারে এবং ইন্টেস্টাইন, যদিও লিভারে এনজাইম অনেক বেশি, ইন্টেস্টাইনেও অনেক এনজাইম অনেক বেশি আছে, যে কারণে আমরা ফার্স্ট পাস মেটাবলিজমের ক্ষেত্রে বা টোটাল মেটাবলিজমের ক্ষেত্রে মেইন যে অর্গান, সেটা লিভারের পরে যদি আমরা যেটা কনসিডার করি, সেটা হলো যে ইন্টেস্টিন। যখন এই মেটাবলিজমটা হয়, তখন একটা ড্রাগটাকে মোর পোলার সাবস্টেন্সে তৈরি করে। মেটাবলিজম দুইটা ধাপে হয় মূলত, ফেজ 1 বা ফেজ 2। এবং আমি যেটা বললাম, মূলত দুইটা মেজর সাইট আছে। প্রথমটা হলো লিভার, যেটা মূলত মেটাবলিজমের জন্য মেইন যে অর্গান, সেটা বলে বিবেচনা করা হয়। আর সেকেন্ড যেটা লার্জেস্ট ফর মেটাবলিজম, দ্যাট ইজ ইন্টেস্টাইন। মেটাবলিজমের যাবতীয় যে ধাপটা, সেটার মধ্যে দুইটা ধাপ। একটা ড্রাগ যদি ফেজ 1-এ হয়, সেটা পরবর্তীতে ফেজ 2-তেও হতে পারে। আবার একটা ড্রাগ প্রথম ফেজ 2-তে হবে, পরবর্তীতে ফেজ 1 হতে পারবে। আবার যদি একটা ড্রাগ ফেজ 1 হয়, আবার ফেজ 1 হতে পারবে। আবার শুধু ফেজ 2 হতে পারে। এরকম করে ড্রাগটা যতক্ষণ পর্যন্ত আমাদের বডি থেকে
পোলার হয়ে না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ড্রাগটা মেটাবলাইজ হওয়ার চেষ্টা করবে। বা যতটুকু ড্রাগ, অনেক সময় ড্রাগের হাফ হয়তো বা প্যারেন্ট হয়ে বের হয়ে গেছে, আর বাকিটুকু যে ড্রাগ, সেইটুকু ড্রাগের মেটাবলিজমে সেন্সিটিভিটি থাকার জন্য সেই ড্রাগটা মেটাবলাইজ হয়ে বের হয়। সেক্ষেত্রে আমরা প্যারেন্ট এবং মেটাবোলাইট দুইটাই কাউন্ট করে থাকি। যদি আমি একটা উদাহরণ দেই, ফেজ ওয়ান এর যদি আমি দুইটা ধাপের কথা বলেছি, একটা ফেজ ওয়ান আর একটা ফেজ টু। যদি ফেজ ওয়ান এর ক্ষেত্রে আমি কয়েকটা উদাহরণ দিই, সেটা ক্ষেত্রে আমরা কুমারিন অনেকেই চিনি। এটা ফেজ ওয়ান মেটাবলিজম হয়, এটা মূলত অক্সিডেশন হয়। অক্সিডাইজ হওয়ার পরে এটা 7 হাইড্রোক্সি কুমারিন তৈরি করে, এটা ফেজ ওয়ান। পরবর্তীতে এটা আবার ফেজ টু হয়। ফেজ টু হয়ে সেটা গ্লুকুরোনাইড তৈরি করে, গ্লুকুরোনাইড কনজুগেট করে তারপর বডি থেকে বের হয়। এছাড়াও হাইড্রোলাইসিস আছে। এই হাইড্রোলাইসিসটা এটা খুব ইন্টারেস্টিং। এইটা আমরা মেটাবলিজমের ক্ষেত্রে মূলত আমি লিভার এবং ইন্টেস্টাইনটাকে বলেছি। মেটাবলিজম যে হাইড্রোলাইসিসটা, সেটা প্লাজমাতেও হতে পারে। যেমন আমরা একটা ড্রাগ আমার রোগীকে খাইয়েছি বা ক্লিনিক্যাল ট্রায়ালে আমি দেখতেছি এই ড্রাগটার আমার আসলে আহ, যখন আমি প্লাজমা কালেক্ট করেছি, প্লাজমাতে আমার থাকার কথা 10 ন্যানোগ্রাম, কিন্তু আমি পাচ্ছি হলো 5 ন্যানোগ্রাম। এটা ইনভিট্রো এক্সপেরিমেন্ট করলে আমার যখন দেখবেন, তখন এই ধরনের প্রবলেম গুলা দেখা যায়। তখন আমরা ধরে নিই যে এই ধরনের ড্রাগ গুলার প্লাজমাতে কোনো ধরনের মেটাবলিজম হচ্ছে। তখন আমরা এই হাইড্রোলাইসিসটাকে মূলত মেইল কালপ্রিট হিসেবে চিহ্নিত করি, এবং সেই ধরনের এক্সপেরিমেন্ট গুলা করে ড্রাগটাকে অপটিমাইজ করা হয়। আমাদের যে এনজাইম সিস্টেমটা আছে, সেটার ফেজ ওয়ানের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এইখানে মূলত 7টা এনজাইম মূলত মেইন রোল প্লে করে। সেটার ক্ষেত্রে সেই 7টার ভিতরে প্রথম যে ফার্স্ট যেটা, সেটা হলো যে CYP3A4 এবং CYP3A5। তারপর যে সেকেন্ড লার্জেস্ট, সেটা হলো যে CYP2C9। যদি অ্যাবান্ডেন্সের কথা চিন্তা করি, অ্যাবান্ডেন্সের থেকেও আমাদের যে ডেটা মেইনলি আমরা চিন্তা করি, সেটা হলো যে ম্যাক্সিমাম মার্কেটের ড্রাগের জন্য কোন কোন এনজাইম গুলা বেশি রোল প্লে করে, সেই ধরনের এনজাইম গুলাকে আমরা মূলত বেশি প্রাধান্য দিই। তো সেই ধরনের এনজাইম গুলা যদি আমি চিন্তা করি, প্রথমে যাবে হলো যে CYP3A গ্রুপের। CYP3A গ্রুপের মূলত দুইটা এনজাইম আছে। একটা মানে আমরা চিন্তা করে থাকি, সেটা CYP3A4 এবং CYP3A5। CYP3A4 যেটা, সেটা আসলে ম্যাক্সিমাম 55% ড্রাগের মেটাবলিজমের জন্য দায়ী হলো যে CYP3A4। তারপর যেটা, সেটা CYP2D6, সেটা 30% ড্রাগ মার্কেটেড ড্রাগ মেটাবলাইজ করে এখন পর্যন্ত। আর CYP2C9 যেটা, সেটা 10% ড্রাগ করে। আর যে অল্প পার্সেন্টেজ আছে, সেটা বাকি সবগুলা এনজাইম মিলে। আর এখন যদি আমি ফেজ টু তে যাই, ফেজ টু তে মূলত আমাদের কয়েকটা ধরনের ইন্টারাকশন হয়। সেটা এই ফেজ টুর মূলত টার্গেট হলো ফেজ ওয়ানে বা একটা ড্রাগ যদি ফেজ ওয়ান মেটাবলিজমে না যায়, সেই ড্রাগটাকে আরো বেশি হাইড্রোফিলিক করা। এই ফেজ টু মূলত সেই ধরনের ফাংশনাল গ্রুপটাকে স্ট্রাকচারের সাথে অ্যাড করে, যে ফাংশনাল গ্রুপটা যে ফাংশনাল গ্রুপটা ড্রাগটাকে আরো হাইড্রোফিলিক বানায়। যেমন সালফেশন আছে, গ্লুকুরোনাইডেশন আছে, অ্যামাইডেশন হয়, গ্লুটাথাইন কনজুগেশন হয়। এগুলার এই এই ধরনের মেটাবলিজম এর জন্য মূলত গ্লুকুরোনাইডেশন যদি হয়, সেই ক্ষেত্রে ইউজিটি এনজাইম গুলা দায়ী হয়। আর তারপর হইলো যে সালফেশনের জন্য সাল্ট আছে, অ্যামাইডেশনের জন্য এসিটাইল ট্রান্সফারেন্স আছে, গ্লুটাথাইন এনজাইম আছে। এই ধরনের নানান ধরনের এনজাইম আছে, যেগুলো আমি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আমি তাই স্কিপ করছি কিছু উদাহরণ দেওয়ার জন্য। এই আমরা এই এসিটামিনোফেন বা এসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড সবাই জানি, খুবই আহ পুরনো, অনেক নোন ঔষধ। এসিটামিনোফেন কে যদি চিন্তা করি, এইটার কোনো ফার্স্ট ফার্স্ট মেটাবলিজম যদি আছে, এবং সেটা ফেজ ওয়ানে হয়, কিন্তু সেটার সাথে ফেজ টু তেও হয়। ফেজ টু তে যেটা হয়, সেটা হইলো যে এটা গ্লুকুরোনিক অ্যাসিড মইটি অ্যাড করে, যেটা এই অ্যাসিটামিনোফেনকে আরো বেশি পোলার করে এবং তাড়াতাড়ি বডি হতে এলিমিনেট হতে সাহায্য করে। সেটা এসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা সেটাও সেম। সেটা অক্সিডেশন হয় ফেজ ওয়ান এর মাধ্যমে,
এবং সেই ড্রাগটা গ্লুকুরোনাইজেশনও হয়, যে কারণে আমরা যে কোনো ধরনের গ্লুকুরোনাইজেশন পাইতে পারি এই ড্রাগটা থেকে। একটা ধরো ফেনিলিন গ্লুকুরোনাইড হয়, এসাইল গ্লুকুরোনাইড আছে, এই ড্রাগটাকে মূলত মোর পোলার করে। এই এখন কথা হলো যে এই ধরনের মেটাবোলাইট ইন্টারাকশন গুলা জেনে আমরা করব কি, এগুলো আমাদেরকে কিভাবে হেল্প করবে একটা ড্রাগটাকে বা একটা ড্রাগের বেটার পিকে পাওয়ার জন্য। আমরা যদি একটা ড্রাগ কল্পনা করি, একটা ড্রাগ টক্সিক টক্সিক হয়ে গেছে, এইখানে আমি তিনটা গ্রাফ দেখানোর চেষ্টা করছি, একটা এই নিচে, একটা মিডল, একটা উপরে। আমার যেটা এই ড্রাগটা নিচে আছে সেটা হইলো যে আমার যে ইফেক্টিভ উইন্ডো আছে, থেরাপিউটিক উইন্ডো যেটা, সেটা নিচে, তার মানে আমি এই ড্রাগটার থেকে কোনো ইফেক্ট পাবো না। আর যেটা আমার এই মার্জিনের থেরাপিউটিক উইন্ডোর ভিতরে আছে সেটা থেকে আমি ইফেক্ট পেতে পারি। আর যেটা এই থেরাপিউটিক উইন্ডোর উপরে চলে গেছে সেটা থেকে আমি টক্সিক ইফেক্ট পাবো। আসলে এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে কেন, কি কারণে হচ্ছে? আমরা এখন রিসার্চ আপডেটেড হয়েছে, আমরা রিসার্চ করি, অন্যরা যারা রিসার্চ করেন সবাই রিসার্চ করে, এগুলো মূলত প্রবলেম গুলা মূলত মেটাবলিক এনজাইম দিয়ে বেশি হয়। এই মেটাবলিক এনজাইম গুলা হয়তো বা দেখা যায় যে আমরা চারজন মানুষ আছি বা তিনজন মানুষ আছি, তিনজন মানুষ একই ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয়েছে, কিন্তু তিনজনের পিকে তিন রকম। একজনেরটা ইফেক্টিভ, আরেকজনেরটা কোনো কাজই করতেছে না, আরেকজনেরটা খুবই টক্সিক ইফেক্ট দেখা দিয়েছে। হয়তোবা তার লিভারে এএলটি এসটি বেড়ে গেছে, হয়তোবা কোলিস্টেটিক হয়েছে, হয়তোবা অন্য কোনো ধরনের লিভার ইনজুরি। সেই ধরনের পিকে গুলা আসলে ডিপেন্ড করে ম্যাক্সিমাম টাইমে সে, তার যে মেটাবলিজম এনজাইম যা আছে সেটা ফাংশনাল কিনা, ফাংশনাল হলে কতখানি ফাংশনাল, সেটার যে ডোজটা দেওয়া হয়েছে সেই ডোজটা কি সে অপটিমাম অপটিমাম ওয়েতে সেটা মেটাবলাইজ করতে পারতেছে কিনা। যদি যদি খুবই পোর মেটাবলাইজার হয়, ফাংশন কমে যায়, মেটাবলাইজ খুব আস্তে আস্তে হয়, অথবা কনকমিটেন্ট কোনো ধরনের ড্রাগ অ্যাডমিনিস্টার করার জন্য সেই ড্রাগটা কোনোভাবে ইনহিবিশন করা হয়েছে সেই এনজাইমটাকে, সেই ক্ষেত্রে তার কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে, সেক্ষেত্রে আমরা হয়তো টক্সিক ইফেক্ট পাবো। আর যেগুলা পেশেন্ট বা কোনো ধরনের ভলান্টিয়ার যদি তার এক্সটেন্সিভ মেটাবলিজম থাকে, তার মানে ওভার ফাংশনাল যদি কোনো এনজাইম থাকে তার, সেই এনজাইমটা যদি সেই ড্রাগটা মেটাবলাইজ করার জন্য দায়ী হয়ে থাকে, সেই ড্রাগটা আমরা সাধারণত সেম ডোজে এই থেরাপিউটিক উইন্ডো মেনটেন করতে পারবো না, সেই ড্রাগটা থেরাপিউটিক উইন্ডোর নিচে নেমে যাবে, সেক্ষেত্রে আমরা কোনো ইফেক্ট পাবো না। তাহলে এই ধরনের ড্রাগ গুলাতে করণীয় কি? এই ধরনের ড্রাগ গুলাতে করণীয় হলো আমরা ডোজ অপটিমাইজ করতে হবে। আমাদের এই ধরনের ড্রাগ গুলাকে অপটিমাইজ করার জন্য আমরা যেটাতে যাইতে পারি সেটা পার্সোনালাইজড মেডিসিন। আমি পার্সোনালাইজড মেডিসিন সম্বন্ধে আমি তো আরেকটু পরে একটু কথা বলবো, সেক্ষেত্রে তো বুঝতে সুবিধা হবে। আহ, যেমন আমি সিপ2ডি6 দিয়ে একটা উদাহরণ দিতে পারি। এটা একটা টিপিক্যাল উদাহরণ, টলটেরোডিন। আপনারা এখানে দেখবেন এটা একটা সিঙ্গেল ডোজের পিকে, এটা একটা মাল্টিপল ডোজের পিকে। এইখানে যে পেশেন্ট গুলো আছে সেই পেশেন্ট গুলা কয়েকটা জিনোটাইপের, চারটা জিনোটাইপের, একটা ওয়াইল্ড টাইপ, আরেকটা ওয়াইল্ড টাইপের সাথে একটা জিনের মিউটেশন, আরেকটা দুইটাই মিউটেশন, এটাও দুইটা মিউটেশন। এই CYP2D6 ওয়াইল্ড টাইপের সাথে যখন এগুলা মিউটেশন হয়ে গেছে, তখন এই ফাংশনটা, এনজাইমের ফাংশনটা কমে গেছে। তখন আমি দেখবো কি, এইটার দেখেন, এইটার ক্লিয়ারেন্স ছিল 716, এটাতে ফাংশন একটু কমে গেছে, এটা ক্লিয়ারেন্স কমে গেছে হাফ, অলমোস্ট হাফ। এটাতে আরো ফাংশন কমার কারণে এটা আরো কমে গেছে, এটার আরো ফাংশন কমার জন্য এটা ক্লিয়ারেন্স আরো কমে গেছে। তার মানে এই ড্রাগটা বডিতে অনেকক্ষণ ধরে আছে। মূলত এই পেশেন্টের কথা বলছি আমি, এই এই পেশেন্ট গ্রুপটার কথা বলছি। এইখানে তাদের ক্লিয়ারেন্স কমে যাওয়ায় সেখানে ড্রাগের ইউইসি, ড্রাগের সিমেক্স এবং ড্রাগের মিন রেসিডেন্স টাইম অনেক বেড়ে গেছে। যে কারণে এই ড্রাগটা যদি আমি একই ডোজে, সেই সেম ডোজ যদি এই ট্রিটমেন্ট গ্রুপটাকে দেই, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমি টক্সিসিটি পাওয়ার সম্ভাবনা আছে। আবার যদি এই ড্রাগটার কথা চিন্তা করি, এই তিনটা ড্রাগের, সেক্ষেত্রে হয়তোবা আমি হয়তোবা এই তিনটা পেশেন্টের ক্ষেত্রে আমি হয়তোবা সেরকম কোনো আমি এফিকেসি পাবো না। তো এই ধরনের পেশেন্ট গুলাকে আমরা কিভাবে ট্রিট করি? আমাদের তো এটা তো যদি
আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করব, কিন্তু সেটার আগে তো আমাদের জানতে হবে আসলে কোন এনজাইমটা দায়ী, সেই এনজাইমটা কিভাবে কাজ করে, সেই এনজাইমটা ছাড়া সেটা কি মাল্টিপল এনজাইম নাকি একটা এনজাইমই শুধু দায়ী। সেটার উপর ভিত্তি করে আমরা পিকেটাকে অপটিমাইজ করতে পারি, সেটা ডোজটাকে অপটিমাইজ করতে পারি। ওকে। মেটাবলিজম হওয়ার পর সেই ড্রাগটা যখন ব্লাডে আসে, ব্লাড থেকে সেটা সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে টার্গেট টিস্যু গুলাতে যায়। একটা ড্রাগ সবসময় সব টিস্যুতে যায় না, এটা ডিপেন্ড করে সেই ড্রাগের ফিজিকো কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর উপর। সব ড্রাগ যেমন ব্রেনে যাইতে পারে না, সব ড্রাগ সিএসএফ এ পাওয়া যাবে না, আবার আহ, সব ড্রাগ হয়তো বা স্প্লিনে পাওয়া যাবে না। ওই ড্রাগটার মূলত ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে সেই ড্রাগটা কোন কোন অর্গানে যাবে, কতগুলো অর্গানে যাবে, সেই ড্রাগটা মূলত সেই অর্গান গুলার বেরিয়ার পেনেট্রেশন করতে পারতেছে কিনা। সেই অর্গানে, নির্দিষ্ট অর্গানে যাওয়ার পর সেখানে একটা রেসিডেন্স টাইম থাকে, সেটার সাথে বাইন্ডিং হবে নির্দিষ্ট রিসেপ্টরের সাথে, সেখান থেকে আমরা এফিকেসি পাবো। তারপর সেইখান থেকে যখন ড্রাগটা রিলিজ হয়ে যাবে, সেই রিসেপ্টরটা টার্ন ওভার হবে, তখন সেইখান থেকে ড্রাগটা রিলিজ হলে পরে সেই ড্রাগটা এক্সক্রিশন হয় আমাদের বডি থেকে, যেটা আমরা সাধারণত ইউরিন বা বাইলে কালেক্ট করে থাকি। এখন বাইলে, ইউরিনে সাধারণত ড্রাগগুলো আমরা বডিতে টিস্যু থেকে বেরোয়ার পর আমরা, যেটা আমরা ইউরিনে পেয়ে থাকি, এবং বাইলে আমরা দুই ভাবে ড্রাগটা পেয়ে থাকি। একটা হলো যে আমরা ড্রাগটা যখন আমরা ইনটেক করছি আমরা, যদি সেটা যদি ওরাল ড্রাগ হয়, সেই ড্রাগটা যদি অ্যাবজর্ব না হয়, সেক্ষেত্রে আমরা হয়তো বা ফিসেসে পেতে পারি। সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে না, এটা হয়তো বা বাইল থেকে আসছে, কিন্তু না, বাইলে যাওয়ার ধরন আর ফিসেসে পাওয়ার ধরন দুই রকম। আমি এর জন্য এখানে বাইল স্পেসিফিকলি লিখেছি, যাতে হইলো যে আমার ইন্ট্রাভেনাস ড্রাগ যেগুলা সেগুলা বুঝাইতে সুবিধা হয়। মূলত আমরা যখন কালেক্ট করি ইউরিন বা ফিসেস, আমরা ফিসেসের টোটাল যেটা ইয়ে পাই, মানে বা ড্রাগ অ্যামাউন্টটা পাই, সেটা যদি অরাল না হয় সেক্ষেত্রে সেটা বাইল দিয়ে আসে। কিন্তু যদি সেটা অরাল হয় সেটা বাইল দিয়েও আসতে পারে, সেটা আনএবজর্ব ড্রাগও হতে পারে। আমি এইখানে একটা ফটো দিয়ে দেখানোর চেষ্টা করেছি আসলে। ড্রাগ রিলিজ, ডিজলিউশন, অ্যাবজর্পশন হওয়ার পর সিস্টেমিক সার্কুলেশন যাওয়ার পর সেটা ডিস্ট্রিবিউট হবে, বিভিন্ন টিস্যুতে যাবে, সেখান থেকে আমরা ফার্মাকোলজি ইফেক্ট গুলা পাবো। এখন সব ড্রাগ যেতে পারে না বিভিন্ন জায়গায়, মূলত আমাদের বিভিন্ন অর্গানের থেকে ব্রেইন নিয়ে যে ব্যারিয়ারটা থাকে সেটা খুবই টাইট, যে কারণে সব ধরনের ব্রেন ড্রাগ ডেলিভারি নিয়ে আলাদা রিসার্চ হয়, এবং এই রিসার্চটা অনেক ভ্যাস্ট। যেটাতে আমরা ব্রেনকে টার্গেট করে আমরা যে ড্রাগগুলো ডেলিভারি দেই, এটার মূলত কারণ হয়েছে যে ব্রেনের এবং ব্লাডের যে ব্যারিয়ারটা, সেটা সাধারণ ব্যারিয়ারের মতো না। এইটা খুবই টাইট, এবং চাইলে খুবই স্মল মলিকুল হইলেও সেটা চাইলে এন্ট্রি করতে পারে না। সেক্ষেত্রে পোলার সারফেস এরিয়া অনেক কম হইতে হয়, এবং সেটার লিপোফিলিসিটি অনেক হাই হইতে হয় জেনারেলি। ওকে। এখন এই টিস্যুতে যখন ড্রাগ গুলা যায়, আমি একটু আগে অ্যাবজর্পশনের ক্ষেত্রে ইন্টেস্টাইনের ব্যাপারে এই এই ব্যাপারটা আমি আলোচনা করেছি। টিস্যুর ক্ষেত্রেও সেটা সেম। সেটা সিম্পল ডিফিউশন হতে পারে, সেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটা ট্রান্সপোর্টার মেডিয়েটেড স্পেসিফিক কোনো ট্রান্সপোর্টার প্রোটিন কোনো ধরনের ড্রাগকে সেলের ভিতরে এন্ট্রি করাবে অথবা সেল থেকে বের করে দিবে, সেটাকে মূলত আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতেছি, অথবা প্যারাসেলুলার ট্রান্সপোর্ট ওয়ে, যেটা হাইড্রোফিলিক এবং লো মলিকুলার ওয়েটের ক্ষেত্রে প্রযোজ্য, আমি একটু আগে ডিসকাশন করেছি। আর যেগুলা বড় মলিকিউল, ম্যাক্রোমলিকিউল বা প্রোটিন, সেই ড্রাগ গুলা সাধারণত ভেসিকুলার ট্রান্সপোর্ট বা ট্রান্সসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সেলের ভিতরে ঢুকে থাকে। আমি এখন একটু ট্রান্সপোর্টার এর ব্যাপারে আলোচনা করব। এইটা মূলত একটা আলাদা রিসার্চ এরিয়া, যেমন মেটাবলিজম একটা আলাদা রিসার্চ এরিয়া, ড্রাগ ট্রান্সপোর্টার একটা আলাদা রিসার্চ এরিয়া। 2004 সালের পর থেকে মূলত এই মানুষের ফোকাস এই ট্রান্সপোর্টার গুলোর উপরে অনেক বেশি, অনেক বেশি। কারণ হইলো যে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টার আমাদের সব ধরনের অর্গানে আছে অলমোস্ট। আপনি ইন্টেস্টিন বলেন, কিডনি, লিভার, ব্লাড, ব্রেন, টেস্টিস, ইভেন প্রেগনেন্ট উইমেনদের প্লাসেন্টা, মা থেকে যে প্লাসেন্টাতে খাবার যায় বা নিউট্রিয়েন্ট যায়, সেটাও মেনটেন করে স্পেসিফিক কোনো ধরনের ট্রান্সপোর্টার। এই ট্রান্সপোর্টার মূলত ড্রাগের
অনেক কিছুকে মেনটেন করে, সেটা ফার্মাকোকাইনেটিক হতে পারে, সেটা টক্সিসিটি হতে পারে, সেটা উম, একটা ড্রাগ বেরিয়ার, ব্লাড ব্রেন বেরিয়ারের ভিতরে যাবে, গেলে কতখানি যাবে, সেটা আবার ব্লাড ব্রেইন সেটা কিক আউট করে দিচ্ছে কিনা, সেটা দিলে কোন ধরনের ট্রান্সপোর্টার আছে, সেই ধরনের ট্রান্সপোর্টার গুলাকে টার্গেট করে সেগুলাকে ম্যানিপুলেট করে কোনোভাবে ড্রাগটাকে স্টে করানো যায় কিনা ব্রেনের ট্রিটমেন্টের ক্ষেত্রে, এই ধরনের রিসার্চ গুলাতে ট্রান্সপোর্টার মূলত খুবই কার্যকরী। ভাস্টলি বলতে গেলে ট্রান্সপোর্টার ড্রাগের পিকে এবং ফার্মাকোডাইনামিক দুই অ্যাসপেক্টকেই ইফেক্ট করে। আমরা ইভেন শুধু একটা ড্রাগ, এটা তো বডি রিলেটেড একটা বললাম, যেটা আমাদের শরীরের মূলত একটা কাজ। এছাড়াও যদি আমরা কোনো কনকমিটেন্ট ড্রাগ ইউজ করি সেক্ষেত্রে একটা ড্রাগ হয়তো বা একটা স্পেসিফিক ট্রান্সপোর্টারের ইনহিবিটর হতে পারে, যেটা হয়তো বা সেই ড্রাগটাকে কাজ করতে দিচ্ছে না, যেটা OTP1B1, এটা হেপাটোসাইটে থাকে মূলত আমাদের লিভারে। কোনো ড্রাগ বা এন্ডোজেনাস সাবস্ট্রেট সেটা ব্লাড থেকে লিভারে এন্ট্রি করতে সাহায্য করে। তারপর রেনাল ট্রান্সপোর্টার আছে, এই, এটা PGP, সেটা ব্রেনেও থাকে, লিভারেও থাকে, সেটা আবার কিডনিতেও থাকে। OCT2 সেটা ভাস্টলি কিডনির জন্য প্রযোজ্য। এই ধরনের স্পেসিফিক ট্রান্সপোর্টার যখন কোন স্পেসিফিক ড্রাগ রেগুলেট করে, তখন আমরা যদি কনকমিটেন্ট ড্রাগ ইউজ করি, যেগুলা ড্রাগ এই ধরনের স্পেসিফিক কোনো ট্রান্সপোর্টারকে ইনডিউস করে অথবা ইনহিবিট করে, সেক্ষেত্রে আমাদের যে ড্রাগটা ইনটেক করেছি সেই ড্রাগের পিকে ইফেক্ট হতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তোবা যদি এটা ইনডিউস করে, সেক্ষেত্রে হয়তোবা বডি থেকে, টিস্যু থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবে ড্রাগটা, আমরা হয়তোবা অপটিমাম ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা পাবো না। আবার যদি ইনহিবিট করে, সেক্ষেত্রে কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে, সেক্ষেত্রে আমাদের টিস্যু টক্সিসিটি হতে পারে, যেটা মূলত সার্বিকভাবে পরবর্তীতে আমাদের হোল বডিতে একটা টক্সিসিটি শো করবে। ফর এক্সাম্পল, আমি যদি রিসেন্টলি করোনার সময়, এটা মূলত আমি করোনার সময় কাজ করেছিলাম, সেটাই আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। রেমডেসিভির, এটা মূলত করোনার জন্য, কোভিড ট্রিটমেন্টের জন্য অ্যাপ্রুভ হয় সে সময়। এই ড্রাগটা মেটাবলাইজ হয়, হাইড্রোলাইসিস হয়, মূলত এটা একটা প্রো ড্রাগ। সেই ড্রাগটাই মূলত আরেকটা ড্রাগ, যখন ক্লুফাজিমিন, এটা একটা অ্যান্টিটিবি ড্রাগ, সেটা যখন একসাথে ইউজ করা হয়, সেটার কনসেন্ট্রেশন, রেমডেসিভিরের কনসেন্ট্রেশন টিস্যুতে অনেক অনেক বেড়ে গেছে, মোর দেন 20 ফোল্ড। সেটা এক হিসেবে ইন্ট্রাসেলুলারলি আমরা দেখতে পাইছি আমরা, সেটা এফিকেসি বেশি ছিল। অবভিয়াসলি যখন আমরা কনকমিটেন্টলি ইউজ করছি একসাথে, সিনার্জিস্টিক ইফেক্ট বা এডিটিভ হতে পারে সেটা। কিন্তু এটার আরেকটা প্রবলেম ছিল, সেই ড্রাগটা যখন একসাথে ইউজ করা হয়, সেটা টক্সিসিটিও শো করেছে। সেটা ALT-AST লেভেল বাড়িয়ে দিয়েছিল প্রায় 6 ফোল্ডের মতো। তো এই এই ধরনের প্রবলেম গুলা যখন আমরা দেখি, তখন মূলত আমাদের ইনভিট্রো রিসার্চ দরকার হয়, যে এটা দিয়ে আমরা মেকানিস্টিকলি বুঝতে পারি কোন ধরনের এনজাইম বা ট্রান্সপোর্টার গুলা এখানে দায়ী, এবং কোন ধরনের ড্রাগ এই ড্রাগটার সাথে ইউজ করা যাবে না। যেমন আমরা এটা ক্লুফাজিমিন একটা এনজাইম ড্রাগ হিসেবে আমরা এখানে দেখাতে পারি, যে ক্লুফাজিমিন রেমডেসিভিরের সেল থেকে বের হওয়া ইনহিবিট করে। তো সেক্ষেত্রে রেমডেসিভির সেল হইতে বের হইতে পারে না, যে কারণে এটার যে সেলের ভিতরে ট্র্যাপড হয়ে থাকে, এবং সেটার অ্যাক্টিভ যে ইনগ্রেডিয়েন্ট, অ্যাক্টিভ যে মেটাবোলাইট, সেটার কনসেন্ট্রেশন অনেক বেড়ে বেড়ে যায়, যেটা থেকে আমরা এফিকেসি পাই ঠিক, কিন্তু টক্সিসিটিও পাই। এটা এই ধরনের রিসার্চ থেকে আমরা বুঝতে পারি যে শুধু ক্লোফাজিমিন না, যদি অন্য কোনো ড্রাগ থাকে, যে ড্রাগটা রেমডেসিভিরের ক্ষেত্রে আমরা যদি কনকমিটেন্টলি ইউজ করি, সেই ড্রাগটা এই ধরনের ট্রান্সপোর্টার গুলাকে ইনহিবিট করতেছে কিনা, কোনো ধরনের ইন্টারাকশন হচ্ছে কিনা এই ধরনের ট্রান্সপোর্টার গুলোর সাথে, সেক্ষেত্রে আমরা কশাস থাকতে পারি যে না, আমরা ক্লিনিক্যালি প্র্যাকটিস করলে আমরা এই ধরনের ড্রাগটাকে রেমডেসিভিরের সাথে ইউজ করতে পারবো না। আরেকটা স্যার, খুবই, জি আচ্ছা স্যার, এখানে আমার একটা কোশ্চেন ছিল যে, জি হ্যালো, জি 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 যে এখানে তো অনেক ড্রাগ আছে, মানে আমরা শুধুমাত্র এই ড্রাগটা নিয়ে কথা বলছি, আমাদের ক্ষেত্রে তো জি যখন আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করছি এখানে, জি এখানে তো অনেক ড্রাগ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ড্রাগ সিলেকশনটা কিভাবে করবো, এই ড্রাগের সঙ্গে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন হচ্ছে বা এই ড্রাগের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে না, এখানে তো অনেক ড্রাগ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সিলেকশন ক্রাইটেরিয়াটা কি হবে? আচ্ছা, আহ, এর
এর জন্যই আজকে মূলত আমার আলোচনা করা যে আমরা এই ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়ার আগে আমাদের যে ড্রাগগুলো আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করব সেই ড্রাগগুলোর আমাদের ইন ভিট্রো এক্সপেরিমেন্ট দরকার। যেমন আমরা ড্রাগটার মলিকুলার যে ফিজিকো কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে, স্ট্রাকচার আছে, সেটা আমরা অ্যানালাইজ করব। অ্যানালাইজ করে আমরা এটা দেখতে পারি যে আমরা কোন ধরনের ট্রান্সপোর্টার বা প্রোটিনের সাথে সেটা ডকিং করে বাইন্ড করতে পারে। এই যখন সেটা যদি অরাল হয়, আমরা চিন্তা করব যে অরাল হইলে পরে ইন্টেস্টিনে কোন ধরনের এনজাইম গুলো আছে, কোন ধরনের ট্রান্সপোর্টার গুলো আছে, সেই ট্রান্সপোর্টার বা এনজাইম গুলোর সাথে সেটা বাইন্ড করে কিনা। সেটা বাইন্ড করার পরে যদি আমরা এটা সিমুলেশন করে পাই, সেক্ষেত্রে আমরা এটা ইনভিট্রো এক্সপেরিমেন্ট করি। সেক্ষেত্রে স্পেসিফিক যে বাঞ্চ অফ এনজাইম গুলা পাইছি আমরা, সেই বাঞ্চ অফ এনজাইম গুলা আমরা ইনভিট্রো ইনকিউবেশন করে আমরা সেই ড্রাগটা সেটা দিয়ে মেটাবলাইজ হচ্ছে কিনা, এবং ক্লিনিক্যাল ট্রায়ালে যে ড্রাগটা আমরা টার্গেট করতেছি যে এই ড্রাগটা আমরা কনকমিটেন্টলি ইউজ করব, সেই ড্রাগটা এই ধরনের এনজাইম গুলা বা ট্রান্সপোর্টার গুলা কোনো ধরনের ইন্ডাকশন বা ইনহিবিশন দিচ্ছে কিনা, সেটা দেখে আমরা মূলত ড্রাগটা সিলেক্ট করব যে এই ড্রাগটা একই সাথে ক্লিনিক্যাল ট্রায়ালে এই রোগীটার জন্য ইউজ করতে পারবো কি পারবো না। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, জি জি। সেটা হচ্ছে আমরা তো এতক্ষণ ফার্মাকোকাইনেটিক্স নিয়ে কথা বলছি আমরা, যে হোয়াট দ্য বডি ইজ ডুইং উইথ আওয়ার দিস ড্রাগস। তো ওকে। যখন আমরা যখন ক্লিনিক্যাল ট্রায়াল করছি, আমরা তো জি প্রথমে আগে এনিমেল এক্সপেরিমেন্ট করে থাকি, তারপরে হচ্ছে আমরা হিউম্যান এক্সপেরিমেন্টে চলে যাই। তো সেই জি ক্ষেত্রে যে আমাদের এই যে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন এবং বিভিন্ন সেকশনে আমাদের হচ্ছে বিভিন্ন রকমের রেজাল্ট আসবে। জি। এনিমেল থেকে যখন এনিমেল এক ধরনের হতে পারে, আবার হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে আরেক ধরনের হতে পারে। তো সেই এক্স্যাক্টলি। ক্ষেত্রে সেফটি ইস্যুটা কি হবে, এবং সেই ক্ষেত্রে কিভাবে আমরা স্টেপ নিব, এবং কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে? ওকে। তো এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এবং যাক, আপনি এই কোয়েশ্চেন আমি খুব খুশি হয়েছি আসলে। মূলত এনিমেল স্টাডি যখন আমরা করি, এনিমেলের সাথে আমাদের এনজাইম বা বডি বা নানান ধরনের ফিজিকো ফিজিওলজিক্যাল যে ইন্টারাকশন গুলো আছে, সেগুলো অনেক ক্ষেত্রেই আলাদা হয়। সেক্ষেত্রে আমরা মূলত কি করি, এগুলাকে ফার্স্ট ইন হিউম্যান ডোজ যে যাওয়ার আগে আমরা ফিজিওলজিক্যালি বেসড কিছু সিমুলেশন আছে, যেগুলাতে আমরা স্কেল আপ করতে পারি। যেমন একটা ড্রাগের আমি ফিজিকো কেমিক্যাল প্যারামিটার্স বের করতে, যারা ড্রাগ ডেভেলপ করেছে এর আগে, তারা আমাদেরকে সেই ড্রাগের ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ গুলা জানাবে। এটা মলিকুলার ওয়েট এত, এটার লিপোফিলিসিটি এত, এটা পোলার সারফেস এরিয়া এত, ওকে, এটার পিকে এত, এটা বেসিক বা এসিডিক। তারপর সেটা আমরা ইনভিট্রো এক্সপেরিমেন্ট থেকে আমরা কিছু এই ধরনের যে এডিএম ইডিএমবি কে সেই রেজাল্ট গুলো আমরা বের করলাম। করার পর এই দুইটা আমরা কি করব, আমরা এটা একসাথে ব্রিজিং করব। ব্রিজিং করার পর আমাদের এখন ফিজিওলজিক্যালি বেসড ফার্মাকোকাইনেটিক্স যেটা ঋষি সাহেব বলেছেন, আমি হয়তো বা পরবর্তীতে আমার একটা যে 22 তারিখে হয়তো বা আরেকটা আপনাদের সাথে হয়তো বা আপনার আমার আরেকটা হবে, সেটাতে আমি এটা আরো ডিটেলসে যাব, যেটা আপনার এই কোশ্চেনের আনসার গুলো আপনি আপনি আরো ভালোভাবে পাবেন। আহ, কিন্তু আমি এখন একটু শর্টলি বলতেছি। সেই ডেটাগুলা আমরা সেই সফটওয়্যার গুলাতে আমরা করতে পারি, ইনপুট করতে পারি। সেই সফটওয়্যার গুলা আসলে আমাদের হিউম্যান যে ডেটা, হিউজ হিউম্যান ডেটা, বিগ ডেটা বলতে পারেন, আমাদের হিউম্যানে কোন এনজাইমের এক্সপ্রেশন কত, বডি ওয়েট, পেশেন্ট ডেটা, হেলদি ডেটা, সব ধরনের মডেল সেখানে তৈরি করা যায়। আমরা এনিমেল ডেটাটা নিয়ে সেই মডেলিং করে সেটাকে স্কেল আপ করে একটা হিউম্যানে কত ডোজ আমরা দিব, বা যে কনকমিটেন্ট ড্রাগ গুলো আমরা ইউজ করতেছি সেটা কোনো ধরনের ইন্টারাকশন দিবে কিনা, আমরা সেটা প্রেডিক্ট করতে পারি। এবং মোস্ট ইন্টারেস্টিংলি বলতে গেলে এখন এই ধরনের রিসার্চ গুলা আহ কোনো ধরনের মানুষ লাগে না, মানে করার জন্য যে আমার ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে মানুষের মধ্যে ফার্স্ট ইন হিউম্যান ডোজ, বা কোনো ধরনের প্রবলেম হচ্ছে, এগুলা করার আগেই আমরা এই ধরনের ডেটা প্রিডিক্ট করে, এবং সেটা অ্যাকসেপ্টেড বাই এফডিএ, ইএমএ অর এনি কাইন্ড অফ রেগুলেটরি অ্যাফেয়ার্স।
এই সিমুলেশন গুলা বের হওয়ার আগে, মানে যখন এগুলো আপডেট হয়নি, মার্কেটে আসেনি বা রিসার্চে আসেনি, তার আগে যেভাবে করা হয়তো সেগুলো ম্যানুয়ালি এলোমেট্রিক স্কেলিং করা হয়তো। মূলত এলোমেট্রিক স্কেলিং করার ক্ষেত্রে কয়েকটা বিষয় সম্বন্ধে মানে ইয়ে চিন্তা করা হয়তো। সেটা বডি ওয়েট বা স্কেলিং ফ্যাক্টর যেগুলা, সেগুলা 3টা বা 4টা প্যারামিটার দিয়ে সেটা স্কেল আপ করা হতো। সেটা অনেক প্রবলেম ছিল, অনেক ভুল হইতো, যে কারণে পরবর্তীতে এই সফটওয়্যার গুলা হিউম্যান বিগ ডেটা দিয়ে আপডেট করা হয়। আমি হয়তো পরবর্তীতে এটার একটা ডেমো দেখাইতে পারি আপনাদের আহ, আমার পরবর্তী প্রেজেন্টেশনে, সেক্ষেত্রে আরো ক্লিয়ার হতে পারবেন সেটা। থ্যাংক ইউ স্যার। জি। এটা এটা আরেকটা ড্রাগের ইন্টারাকশন। এটা আমরা স্টেটিন, আমরা লিপিড, হাইপার লিপিডিমিক পেশেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। এই ড্রাগটা আমরা যখন ইউজ করি, যদি সেই সাথে যদি আমরা রিফাম্পিসিন ইউজ করি, এইটার পিকে যদি আমরা দেখি, এটা কন্ট্রোলে যখন এটোরোভাস্টিটিন ছিল তখন ইটস অনলি 38 or 40। যখন আমরা রিফাম্পিনের সাথে দিচ্ছি সেটা সেটা অলমোস্ট 440। হিউজ ডিফারেন্স। তো এই ধরনের সিচুয়েশন গুলো আমরা হ্যান্ডেল করব কিভাবে? এই এই ধরনের সিচুয়েশন গুলো আমরা হ্যান্ডেল, যদি আমরা ক্লিনিক্যাল ট্রায়াল যখন করি, আমরা যদি এই ধরনের সিচুয়েশন গুলো পাই, আমরা সেক্ষেত্রে আসলে বুঝতে পারবো না যে আসলে হচ্ছে কেন এটা, এটা হচ্ছে কেন। সেই হচ্ছে কেন সেই কোশ্চেন থেকে আগায় গিয়ে আমরা পরবর্তী পেশেন্টের জন্য দিয়ে যদি দিতে যাই, তাহলে আমার তো, আমি যদি ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা যদি শুধু দেখি, সেক্ষেত্রে তো আমার এই ক্ষেত্রে তো এই দুইটা ড্রাগ তো আমার কনকমিটেন্টলি আমি ইউজ করতে পারবো না। স্পেসিফিকলি যদি বলতে যাই, সেই পেশেন্টটা যদি টিবি পেশেন্ট হয় এবং তার যদি হাইপার লিপিডিমিক হয়, যদি সেক্ষেত্রে তো রিফাম্পিসিন ফার্স্ট লাইন ড্রাগ। সেক্ষেত্রে আমি এটোরভাস্টিটিন বা অন্য ধরনের স্টেটিন যেগুলো আছে, পিটাভাস্টিটিন, ফ্লুভাস্টিটিন, প্রোভাস্টিটিন বা রোসোভাস্টিটিন, এই গ্রুপের ড্রাগ গুলোর সাথে সব ধরনের যদি ইয়ে থাকে, প্রবলেম থাকে এই ধরনের ড্রাগ ড্রাগ ইন্টারাকশনে, সেক্ষেত্রে আমি এটা কি ইউজ করবো না? তাহলে পেশেন্টটাকে ট্রিটমেন্ট দেবো না? আমার সেক্ষেত্রে দিতে হবে। সেক্ষেত্রে দিতে হলে পরে আমাদের চিন্তা করতে হবে আমরা সেভাবে কিভাবে সলভ করতে পারি। সেই সলভ করার জন্যই আমাদের দরকার ইনভিট্রো স্টাডি, যেখান থেকে আমরা স্পেসিফিকলি বের করতে পারবো এই প্রবলেমটা যে হচ্ছে, এই প্রবলেমটা আসলে কোন এনজাইম বা কোন ট্রান্সপোর্টার বা কোন প্রোটিনের সাহায্যে হচ্ছে। সেই প্রোটিনটাকে আমরা সিলেক্ট করে সেই প্রোটিনের জিনোটাইপিং করতে পারি, এবং অথবা আমরা সেই প্রোটিনটা যদি সেই স্পেসিফিক পেশেন্টের মধ্যেই শুধু আহ, বেশি ফাংশনাল থাকে, সেক্ষেত্রে আমরা ডোজ অপটিমাইজ করে সেই পেশেন্টটাকে ট্রিটমেন্ট দিতে পারবো। অ্যানাদার লাইক ভেরি গুড এক্সাম্পল ইজ ফেরাজিনামাইড। এটাও একটা অ্যান্টিটিবি ড্রাগ। এটা মূলত এই ধরনের ড্রাগ ইন্টারাকশনের মাধ্যমে কোলেস্টেটিস, যে কোলেস্টেটিক লিভার ইনজুরি, সেটা মূলত হয় পিরিয়াজিনামাইড হাই ডোজের কারণে। এবং সেটা মূলত বাইল অ্যাসিড যে ট্রান্সফার করে, বাইল অ্যাসিড ট্রান্সপোর্টার মূলত এটার সঙ্গে দায়ী। এটা খুব ভাস্টলি বলতে গেলে নিউক্লিয়ার রিসেপ্টর, সেই নিউক্লিয়ার রিসেপ্টর গুলা মূলত বাইল অ্যাসিড যে ট্রান্সপোর্টার আছে, সেই বাইল অ্যাসিড ট্রান্সপোর্টার গুলাকে ইনহিবিট করে। ইনহিবিট করার ফলে যেটা লিভারে পাইরাজিনামাইডের পরিমাণ বেড়ে যায়, এবং পাইরাজিনামাইডের যে মেটাবোলাইট আছে সেগুলোর পরিমাণে বেড়ে যায়। সেটা আলটিমেটলি আমাদেরকে, যেটা আমরা পাই হয়তো আমরা আমরা টোটাল বাইল অ্যাসিড যেটা আছে সেটার মাপলে আমরা অনেক বেশি বাইল অ্যাসিড পাই, যেটা মূলত এই ধরনের ইন্টারেকশন গুলা থেকে আসে। ওকে, তাহলে এখন কথা হলো যে আমরা যদি ড্রাগ ডিসকভারি বা ডেভেলপমেন্টে যাই, আমরা যদি এই এডিএমই রিসার্চ গুলা করতে চাই, এই এডিএমই রিসার্চ গুলো আমরা কখন করব? কোন সময়ে এই রিসার্চ গুলা কার্যকরী? বা স্পেসিফিক কোনো আহ, সময় আছে কিনা ড্রাগ ডেভেলপমেন্ট করার যে পাইপলাইনটা, সেটার আমরা ফেজ ওয়ানে করব, প্রি ক্লিনিক্যাল করবো, না কোন সময় করব? আসলে এই ইনভিট্রো এডিএমই ডেটাটা ড্রাগ ডিসকভারি থেকে শুরু করে মার্কেট পর্যন্ত এই পুরাটাইতেই হতে পারে। যেমন একটা ড্রাগ খুব সাকসেসফুলি প্রি ক্লিনিক্যাল পার করেছে, পার করার পর এটা ফেজ 3-তে গেছে। ফেজ 3-তে গিয়ে দেখা গেল হঠাৎ করে আমি যখন কনকমিটেন্ট ড্রাগ ইউজ করলাম, ড্রাগটার খুবই হাই ড্রাগ ড্রাগ ইন্টারাকশন হওয়ার কারণে
স্পেসিফিক কোনো ধরনের টক্সিসিটি বা এফিকেসি ফেলোর, সেক্ষেত্রে এই ড্রাগ ফেজ 3 থেকে অথবা এফডিএ থেকে বা অন্য কোনো রেগুলেটরি অ্যাফেয়ার্স থেকে সেটা ব্যাক করবে স্পন্সরের কাছে। সেই স্পন্সর পরবর্তীতে হয়তোবা সেই ইনভিট্রো এডিএমই স্টাডি গুলা করতে বাধ্য থাকবে। কারণ কারণ হলো যে এই মেকানিস্টিক আন্ডারস্ট্যান্ডিং ছাড়া এফডিএ সেই ড্রাগটা কখনো অ্যাপ্রুভই করবে না। যেই কারণে এফডিএ এবং অন্যান্য রেগুলেটরি অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলা এখন আইএনডি অ্যাপ্লিকেশনের জন্য, মানে ড্রাগটা যে ক্লিনিক্যাল ট্রায়ালে যাবে সেটার যে অ্যাপ্রুভাল পাইতে হয়, সেটা যাওয়ার আগে ইনভিট্রো এক্সপেরিমেন্ট গুলাকে মাস্ট করছে। এটার মধ্যে মাস্ট যেগুলা করেছে সেগুলোর মধ্যে ইনভিট্রো মেটাবলিজম এবং ট্রান্সপোর্টার এসে এগুলা মাস্ট করতে হয়। এবং তার আগে এনিমেল থেকে মাস ব্যালেন্স, আমরা ড্রাগ একটা খাওয়ার পর কত মিলিগ্রাম খেলাম, কত এবং সেটা কত পার্সেন্ট আমরা রিকভার করলাম, সেটাকে মাস ব্যালেন্স বলতেছি আমরা। তারপর সেই ড্রাগের টক্সিকোকাইনেটিক্স, ডিআরএফ স্টাডি, মানে ডোজ রেঞ্জ ফাইন্ডিং যেগুলা। তারপর সেই ড্রাগটা মেটাবলিক্যালি স্টেবল কিনা, সেই ড্রাগটা পারমিয়েবল কতটুকু, সেই ড্রাগটা কোনো ধরনের ডিডিআই আছে কিনা এই মেটাবলিজম ট্রান্সপোর্টারের থ্রুতে, সেই ড্রাগগুলো এখন প্রি রিকুইজিট ফর এ ড্রাগ অ্যাপ্রুভাল। এটা কি মূলত আমাদের এডিএমই এবং পিকে কে এফেক্ট করে? না, এই এডিএমই গুলা অন্যান্য সময় অনেক সময় ডিপেন্ড করে সেটা ফর্মুলেশন কিভাবে হবে, সেটা আমরা ডিডিএস ডেভেলপমেন্ট কিভাবে করব, সেটা প্রি ফর্মুলেশন কতটুকু হবে। কারণ আমরা তো একটা ড্রাগের ফর্মুলেশন করব সেভাবে যে যাতে সেই ড্রাগটা বায়োঅ্যাভেলেবিলিটি আমরা বেশি পাই। সেক্ষেত্রে এই ধরনের স্টাডি গুলা খুবই খুবই জরুরি। এখন এইটার উপরে আরেকটা কোশ্চেন হলো, এখন কি শুধু পিকে বা এই ধরনের স্টাডি গুলার ক্ষেত্রে কি আমাদেরকে এডিএমই হেল্প করবে? আমি বলবো যে না, এই এডিএমই স্টাডিটা শুধু পিকে ডোজ ফাইন্ডিং বা ইয়ের ক্ষেত্রে হেল্প করবে না। এই এডিএমই গুলা আরো বেশি হেল্প করবে পার্সোনালাইজড এন্ড প্রিসিশন মেডিসিনের ক্ষেত্রে। আমরা যদি পার্সোনালাইজ স্ট্যান্ডার্ড মেডিসিনের কথা চিন্তা করি, আমরা একটা ড্রাগ পেলাম, একটা ড্রাগ স্পেসিফিক ডোজ, যেমন আমি যদি আহ খুবই স্পেসিফিক একটা উদাহরণ দেই, আমি বলতে পারি যে নোটিপটাইলিন। নোটিপটাইলিন এখন আমি নোটিপটাইলিন আমি একটা পেশেন্ট গ্রুপকে দিব, আমি সবাইকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে আমি ট্রিটমেন্ট দিলাম। এখন সব ডাইভার্স অফ পেশেন্ট আছে, সেই পেশেন্টের বডি ওয়েট কত, সেই পেশেন্টের জেনেটিক প্রোফাইল কেমন, সেই পেশেন্টের এনভায়রনমেন্টাল কোনো ইফেক্ট আছে কিনা, সেই পেশেন্ট স্মোক করে কিনা, সেই পেশেন্ট ননটিপটালিন খাচ্ছে সেটা কোনো খাচ্ছে সে সাথে তার ডায়েটারি সিস্টেম কেমন, সে কি অরেঞ্জ জুস খাচ্ছে কিনা সেটার সাথে, বা অন্য কোনো ধরনের প্রবলেম আছে কিনা, সেগুলা না দেখে আমি যদি স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট আগে যেটা চলতো সেটাতে যাই, সেটাতে আমরা একই ডোজ কিন্তু আমরা ভেরিয়াস অফ ইফেক্ট পাবো। কোনোটার কোনো পেশেন্ট গ্রুপের ক্ষেত্রে হয়তোবা সেটা ইফেক্টিভ, কোনো পেশেন্টের ক্ষেত্রে কোনো হয়তোবা ইফেক্টই করছে না, হয়তোবা কোনো পেশেন্ট সিভিয়ার অ্যাডভার্স ইফেক্ট দেখা গিয়েছে। তো এই ধরনের প্রবলেম গুলা সলভ করার জন্য আমরা মূলত পার্সোনালাইজ মেডিসিন আহ, এখন যেটা মানে গোল ট্রিটমেন্টের জন্য, সেই পার্সোনালাইজ মেডিসিন গুলো আমরা এডিএমই ডিএমবি স্টাডি থ্রুতে করতে পারি, যেটা আমাদেরকে হেল্প করবে স্পেসিফিক পেশেন্টের জন্য স্পেসিফিক ড্রাগ টেইলর করতে সহযোগিতা করবে। আমরা ডাক্তার পপুলেশন স্পেসিফিক পপুলেশন পাবো একটা ড্রাগ দেওয়ার জন্য, সেটা জিনোটাইপিং, সেটা ফিনোটাইপিং, সেটার প্রোটিএমএক্স কেমন, তারপর সেই পেশেন্টটাকে আমরা সেইগুলোর উপর ভিত্তি করে আমরা ক্লাস্টারিং করব। এক ধরনের পেশেন্টকে আলাদা করব যারা একটা নির্দিষ্ট ধরনের ডোজ নিতে পারবে, আরেক ধরনের পেশেন্টকে আলাদা করব যারা আরেক ধরনের ডোজ নিতে পারবে, আরেক ধরনের পেশেন্টকে আলাদা করব যেটা আরেক ধরনের ডোজ নিতে পারবে। এবং সবার ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে উইদাউট টক্সিসিটি এবং ভেরি ইফেক্টিভ ডোজ আমরা সিলেকশন করতে পারবো। এবং সেক্ষেত্রে আমাদের এডিএম স্টাডি এবং ডিএমপি স্টাডিটা খুবই কার্যকরী। যেমন আমি এটা আমার মূলত ডেটা, এটা আমার জিনো রেপিং ডেটা। আমরা যখন ডক্টরের কাছে যাই এখানে, তখন মূলত আমাদের এটা ম্যান্ডেটরি না সাউথ কোরিয়াতে, কিন্তু অনেকে যাদের ক্যাপাবিলিটি আছে ল্যাব থেকে বা যারা টাকা দিয়ে করাইতে চায় নিজেদের জিনোটাইপিং, তারা করাইতে পারে। যেমন আমি আমার এটা একটা SLC1B1, এটা মূলত একটা হেপাটিক ট্রান্সপোর্টার। কোনো ড্রাগ খেলে সেই ড্রাগটাকে লিভারে এন্ট্রি করাবে সেই ড্রাগটা। আমার জিনোটাইপিং করে যেটা পাওয়া গেছে সেটা ওয়াইল্ড টাইপ, কোনো ধরনের প্রবলেম নাই। কিন্তু নেট টু এনএসিটাইল ট্রান্সপারেন্ট যেটা,
সেটা মিউটেন্ট এবং ইন্টারমিডিয়েট ফাংশন। এবং আমরা সবাই দেশে এনটিটিভি ড্রাগ ইউজ করে থাকি, যাদের মানে টিবি পেশেন্ট আছে তারা আমরা আইসোনিয়াজিড ইউজ করি। আইসোনিয়াজিডটা মূলত NA2 এই এনজাইম দ্বারা মেটাবলাইজ হয়। তো সেই ক্ষেত্রে যদি নর্মাল পেশেন্টের ক্ষেত্রে যে ডোজ, আমার ক্ষেত্রেও যদি সেই ডোজ দেওয়া হয় তাহলে আমার জন্য সেই ডোজটা বেশি হয়ে যাবে, কারণ আমার এই জিনটা নর্মাল ফাংশন না, আমার এই জিনটা একটু ফাংশনিং কম। সেক্ষেত্রে আমার ডোজটা নর্মাল যে পেশেন্ট সেটার থেকে আমার কমায় দিতে হবে। এখন সেই কমটা কতটুকু, কতটুকু হলে আমার পিকের সাথে ম্যাচ করবে, সেটা আমরা এখন ক্লিনিক্যাল ট্রায়াল করে তো সম্ভব না দেখা। সেক্ষেত্রে হয়তো বা আমরা স্পেসিফিক কোনো সিমুলেশন করে আমরা সেটা প্রেডিক্ট করতে পারবো, অথবা ডক্টর অন্তত এইটুকু বুঝতে পারবে যে এটার ইন্টারমিডিয়েট ফাংশন, তার জিনটা এত বেশি ফাংশনাল না, তাহলে তার ক্ষেত্রে আমি ডোজটা আমি নর্মাল পেশেন্টের ক্ষেত্রে কমাই দিচ্ছি। এখন প্রশ্ন হলো কতটুকু কমাই দিব, সেটা আহ, আমরা প্রিডিক্ট করতে পারবো এবং সিমুলেশন করে করতে পারবো ফিজিওলজিক্যালি বেসড ফার্মাকোকাইনেটিক্স মডেলিং দ্বারা। সেটা হয়তো আমি পরবর্তী যে প্রেজেন্টেশন সেটাতে আমি বিস্তারিত বলার চেষ্টা করবো। এবং মোস্ট ইন্টারেস্টিংলি এখানে আমরা VCOC-1 যেটা দেখি, এইটা আমার ডিক্রিজ ফাংশন, অলমোস্ট লো ফাংশন। এইটা দেখেন কেমন ভয়ানক ব্যাপারটা। আমরা ওয়ারফারিন ইউজ করে থাকি, ওয়ারফারিন কিন্তু খুবই ন্যারো থেরাপিউটিক উইন্ডোর ড্রাগ। সামান্য একটু ডোজ যদি প্রবলেম হয় অনেক পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে তার আইএনআর পুরো অপোজিট হয়ে যেতে পারে। আমরা যদি বেশি ডোজ দিয়ে ফেলি সেক্ষেত্রে হয়তো বা আইএনআর অনেক বেড়ে যাবে, সেক্ষেত্রে ব্লাড অনেক থিন হয়ে যাবে। আবার যদি অনেক কম হয়ে যায় সেক্ষেত্রে হয়তোবা আমার ব্লাড, যে আমার থিন করা যে আয়নার, সেটা আয়নার রেশিও সেটা হয়তো অনেক কমে যাবে, সেক্ষেত্রে সেটা কাজই করবে না। তো আমার ক্ষেত্রে যদি নর্মাল যে পেশেন্টের জন্য ওয়ারফারিন ডোজ, আমার ক্ষেত্রেও যদি সেই ডোজ দেওয়া হয় তাহলে আমার হয়তোবা ব্লিডিং, এক্সেস ব্লিডিং হবে। যে কারণে এই ধরনের স্পেসিফিক সব জিন না থাকলেও কিন্তু স্পেসিফিক কিছু জিন, যেমন যেগুলা বিশেষ করে ন্যারো থেরাপিউটিক উইন্ডোজের ড্রাগ, যেমন ওয়ারফারিন এবং আদার্স, সেগুলোর ক্ষেত্রে জিনোটাইপিং খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জন্যই পার্সোনালাইজ মেডিসিনটা খুবই হট টপিক এখন। রিসার্চ করছে মানুষ এবং সেগুলা কিভাবে সেফ এবং ইফেক্টিভলি মানুষকে, পেশেন্টকে ট্রিট করা যায়, সেভাবেই সায়েন্স আগাচ্ছে। আশা করি ভবিষ্যতে বাংলাদেশও আমাদের এভাবে আগাবে নানান কিছু দিক থেকে। আমি আরো কিছু উদাহরণ দিতে পারি এখানে পার্সোনালাইজ মেডিসিন সম্বন্ধে, থেরাপি, যেমন মেটফর্মিন, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। এটার ডিসপোজিশন মূলত আমরা সবার ক্ষেত্রে সেম ডোজ ইউজ করে থাকি অনেক সময়। এইটা মূলত কিডনি থেকে যখন বের হয়ে যায়, এটা মূলত রেনাল এক্সক্রিটেড হয় এই ড্রাগটা সিক্রেশন দ্বারা, শুধু জিএফআর না, এটার সাথে সিক্রেশন দেয়, সিক্রেশন যেখানে দেয় সেখানে স্পেসিফিক কোনো রেনাল ট্রান্সপোর্টার দেয়। তো যখন রিসার্চ করা হয় তখন জানা যায় যে মেটফর্মিন ওসিটি, অর্গানিক ক্যানায়ন ট্রান্সপোর্টার 2, এই ট্রান্সপোর্টার দ্বারা কিডনি দিয়ে বডি থেকে বের হয়ে যায়। সেক্ষেত্রে এই ট্রান্সপোর্টারটা দায়ী। সেক্ষেত্রে দেখা যায় ওয়াইল্ড টাইপ থেকে যেটা মিউটেন্ট, এই মিউটেন্টটা এখানে দেখলেই দেখতে পারবেন সেটা ক্লিয়ারেন্স কতখানি কমে গেছে। এখন আমার এই ওয়াইল্ড টাইপ পেশেন্টের জন্য যে ডোজ, আমি যদি এই এই পেশেন্টের জন্য আমি যদি সেই ডোজটা দেই, তাহলে সেই ডোজটা কি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হলো? অ্যাপ্রোপ্রিয়েট হলো না। তার জন্য সেই ডোজটা অনেক বেশি হলো এবং সেটা তার নানা রকম টক্সিসিটি শো করতে পারে। এবং সেটা হয়তো আমরা পরবর্তীতে দেখতে পারবো, হয়তো রেনালে অ্যাকুমুলেট হয়ে কোনো রেনাল ফেলোর, অথবা টিউবুলার প্রক্সিমাল টিবিউল বা অন্য কোথাও কোনো ধরনের প্রবলেম হয়েছে, অথবা সেই ড্রাগটা আবার রিসার্কুলেশন হয়েছে, আবার কোনো ধরনের লিভার টক্সিসিটি বা অন্য ধরনের কোনো প্রবলেম হয়েছে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব? এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের মূলত দরকার পার্সোনালাইজ মেডিসিন, এবং যেটার জন্য আমাদের এডিএমই ডিএমবিকে স্টাডি খুবই জরুরি। এখন আমি যদি ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে কথাগুলো বলে থাকি, মানে যদি বলতে চাই, আমাদের ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এখানে কন্ট্রোলটা আমরা ট্রায়াল করি এনডি এর জন্য। সেই করার জন্য যদি আমরা এই প্রবলেমগুলো আমরা যদি না করি, ফোকাস না করি, সেক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালেও অনেক ধরনের ডেটা ভেরিয়েশন আছে, যে ডেটা ভেরিয়েশন গুলা আসলে আমরা
অনেক সময় সেটা স্পেসিফিকলি আমরা মেকানিস্টিকলি এক্সপ্লেইন করতে পারি না যে কি কারণে হচ্ছে এবং কি প্রবলেমটা হচ্ছে এবং কোন ধরনের পেশেন্টকে আমি আহ, আমি বলবো যে এই ড্রাগটা এই ধরনের পেশেন্টকে খাওয়া যাবে না, এই ধরনের জিনোটাইপিক যাদের আছে তারা খাওয়া যাবে না, এই ধরনের পেশেন্ট গুলা সেই ড্রাগটার ডোজ বেশি নিতে হবে। এখন আমরা যদি ক্লিনিক্যাল ট্রায়াল করতে যাই স্পেসিফিক এরকম পেশেন্টের জন্য, তো সবার জন্য আমাদের এই এজ পপুলেশন যেটাকে বলি সেটার জন্য তো আমার আহ, বারবার ক্লিনিক্যাল ট্রায়াল করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা মডেলিং করতে পারি এবং এই মডেলিং গুলা উইদাউট ক্লিনিক্যাল ট্রায়াল অ্যাপ্রুভড বাই FDA or any kind of regulatory affairs। এই যে মডেলগুলোর কথা বলতেছিলাম আমি, সেই মডেলগুলোকে আমরা বলি MIDD or MIPD, মডেল ইনফর্মড ড্রাগ ডেভেলপমেন্ট অর মডেল ইনফর্মড পার্সোনালাইজড ডোজিং। এই এই মডেল পার্সোনালাইজড ডোজিং গুলা ক্লিনিক্যাল ট্রায়ালের পরে যখন আমরা এই যে আপু বা যে কোশ্চেনটা করেছিলেন সেইখান থেকে সেই থেরাপিউটিক ইন্ডেক্স দেখে সেখানে কোভেরিয়েট ইফেক্ট আছে কিনা, সেটা জিনোটাইপিং ইফেক্ট আছে কিনা, বা অন্য ধরনের কোনো ড্রাগ ড্রাগ ইন্টারাকশন আছে কিনা, বা কত ডোজ ইউজ করা হয়েছে, সেটার উপর টার্গেট করে আমরা স্পেসিফিক পেশেন্টের কোভেরিয়েট অ্যানালাইসিস করে সেটাতে আমরা মডেলিং সিমুলেশন করে স্পেসিফিক ডোজ ফর দ্যাট স্পেসিফিক পেশেন্ট আমরা সিলেক্ট করতে পারি। এবং সেটাই মূলত এখন অনেক ক্লিনিক্যাল ট্রায়ালের কস্ট সেভিংস হচ্ছে এবং অনেক টাইম সেভিংস হচ্ছে। ওকে, এটা এডিএমই রিলেটেড আমি বললাম। আমি মূলত ফার্মাসিউটিক্যালস এর যারা আছেন তাদের ক্ষেত্রে বা বায়োইকুইভ্যালেন্স এর ব্যাপার আমরা আমরা বাংলাদেশে বায়োইকুইভ্যালেন্স স্টাডি করে থাকি। এটা মূলত আলাদা একটা টপিক, এটাও রিলেটেড টু এডিএমই এন্ড ডিএমপি কে, বাট আমি এটা আলাদা করে রাখতে চাই কারণ এটা একটা আলাদা ইস্যু। আমরা বায়োঅ্যাভেলেবিলিটি স্টাডি করি, বায়োইকুইভ্যালেন্স স্টাডি করি যখন আমরা একটা ফর্মুলেশন মার্কেটে আনি বা একটা পেটেন্ট মার্কেটে আনি বা একটা জেনেরিক মার্কেটে আনি, তখন আমরা একটা ওই ড্রাগটার বায়োইকুইভ্যালেন্স করতে হয়। সেটার রেট, এক্সটেন্ট অফ ড্রাগ এক্সপোজার, সেটা কতটুকু বায়োঅ্যাভেলেবল হলো, সেটা আমাদের পেশেন্টের ইয়ে করে আমাদের স্টাডি করে আমাদের দেখতে হয়। সেই ডেটা অ্যাপ্রুভ হলে আমাদের ড্রাগটা অ্যাপ্রুভ হয়। এখন এই বায়োইকুইভ্যালেন্সটা অনেক ড্রাগের ক্ষেত্রেই এখন আর লাগে না, সেটা জেনেরিক হোক, সেটা পেটেন্ট হোক বা পেটেন্টেড হোক বা ইয়ে হোক, সেটা ডোজ এসকেলেশন হোক বা ফর্মুলেশন আলাদা করে হোক, সেটা লাগে না। সেই বায়োইকুইভ্যালেন্সটা যখন আমরা ওয়েব করাইতে পারবো সেটাকে, সেই পদ্ধতিটিকে বলা হচ্ছে বায়োওয়েভার। এবং সেই বায়োওয়েভারটা কয়েকটা উপায়ে হতে পারে, সেটা সিএফআর হতে পারে, সেটা সেফ স্পেসের মাধ্যমে হতে পারে, রিস্ক অ্যাসেসমেন্ট আছে, কিন্তু আমরা এখানে যেটা কথা বলবো সেটা বিসিএস বেসড বায়োওয়েভার, বায়োফার্মাসিউটিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম বেসড বায়োওয়েভার। আমি একটু আগে শুরুর দিকে আমি বিসিএস ক্লাসিফিকেশন সম্বন্ধে 4টা ড্রাগের কথা বলেছিলাম, 4টা ক্লাসের কথা বলেছিলাম, ক্লাস 1, 2, 3 and 4। সেই 4টা ক্লাসের ভিতরে 2টা ক্লাস মূলত বায়োওয়েভারের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেটা যদি এনাফ ডেটা থাকে। এই বায়োইকুইভ্যালেন্সটা আমাদেরকে নানান ভাবে হেল্প করে। সেটা মোস্ট যেটা প্রমিনেন্ট যেটা কারণ, সেটা হলো যে মানি সেভ করে, টাইম সেভ করে। যেমন আমরা যদি একটা বায়োঅ্যাভেলেবিলিটি বায়োইকুইভ্যালেন্স টেস্ট করতে চাই, সেক্ষেত্রে হয়তো বা অ্যারাউন্ড ডিপেন্ড অন দা সাইজ এন্ড দেন ড্রাগ এন্ড টাইম, এটা $3 লাখ পর্যন্ত লাগতে পারে। কিন্তু আমরা যদি ইনভিট্রো টেস্ট করাই, সেটা $2,000 থেকে $5,000 মধ্যে শেষ হয়ে যায়। এবং সেইটা অ্যাপ্রুভ বাই FDA এবং PMDA অর কোরিয়ান FDA হতে পারে, বা কানাডা, নানান ইএমএ, ইভেন ইএমএ, তাদের কিছু বায়োওয়েভার গাইডলাইন্স আছে, সেগুলো পড়লে হয়তো আরো বিস্তারিত জানতে পারবেন। আমি শুধু এটা টাচ দিচ্ছি। এই বায়োওয়েভারটা মূলত ইমিডিয়েট রিলিজের ক্ষেত্রে প্রযোজ্য, ওরাল ড্রাগ, কোনো আইভি বা অন্য কোনো ড্রাগের ক্ষেত্রে প্রযোজ্য না। কোনো ড্রাগ যদি খুবই সাইটোটক্সিক হয়, সেক্ষেত্রে বায়োওয়েভার পাবে না। এবং যদি কোনো ড্রাগ যদি সাইটোটক্সিক না হয় এবং সেই ড্রাগটা যদি সেফ হয়,
আগে সেটার পিকে ভালো, লিনিয়ার, নট নন লিনিয়ার, তার পারমিয়াবিলিটি ভালো, তার সলিবিলিটি ভালো, এবং সেটা ডিজলিউশন ক্রাইটেরিয়া ম্যাচ করেছে, এরকম ড্রাগ আমরা বায়ো ওয়েভারের জন্য অ্যাপ্লাই করতে পারি। এই বিসিএস বেসড বায়ো ওয়েভার যেটা, সেটা মূলত ক্লাস 1 এবং ক্লাস 3 এর ক্ষেত্রে প্রযোজ্য। ক্লাস 2 এবং ক্লাস 4 ক্যান নট অ্যাপ্লাই টু এফডিএ কানাডিয়ান যেটা রেগুলেটরি অ্যাফেয়ার্স আছে, আর ইএমএ। কিন্তু যদি আপনি ডাব্লিউএইচও এর কথা চিন্তা করেন, ডাব্লিউএইচও ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 তিনটাকেই এই পর্যায়ে রেখেছে, এবং তারা সেটাকে অ্যাপ্লিকেবল বলে মনে করে ক্লাস 2টাকেও। এখন পর্যন্ত 2017 পর্যন্ত আমি যদি সার্ভে দেখি, lots of drugs are approved by this bioweather system without any bioequivalence study in patient. নানান কোম্পানি সেটা তারা ডাব্লিউএইচও তে অ্যাপ্লিকেশন করেছে, তারা ইএমএ তে করেছে, তারা এফডিএ তে করেছে, এবং এর ইফেক্টিভনেস খুবই ভালো, অ্যাকসেপ্টেন্স ভালো, কোনো ধরনের প্রবলেম না থাকলে কোনো ধরনের বায়োইকুইভ্যালেন্স স্টাডি লাগে না এই ধরনের ড্রাগগুলোতে। আমি কিছু উদাহরণ দিচ্ছি এখানে। লিনালিডোমাইড, এটা রিসেন্টলি এটা অ্যাপ্রুভড বাই ইএমএ অলরেডি। এই ধরনের রিসার্চ গুলা করতে গেলে মূলত আমাদের দুইটা স্টাডির দিকে খেয়াল রাখতে হয়। একটা ডিজলিউশন, সেই যে ড্রাগটাকে আমরা অ্যাপ্রুভ করাতে চাই সেই ড্রাগটা ডিজলিউশন রেপিড কিনা অথবা ভেরি রেপিড কিনা, এবং সেই ড্রাগটা হাইলি পারমিয়েবল কিনা। এখন এই দুই ধরনের রিসার্চ আমরা কিভাবে জানবো? আমরা ডিজলিউশন সম্বন্ধে সবাই জানি, আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে ডিজলিউশন অনেক করা হয়, এবং এটা আমার মনে হয় বাংলাদেশে সব ফার্মাসিউটিক্যালসে এইটা সেট আপ আছে। এখন সেকেন্ড যে প্রবলেমটা হলো সেটা হলো যে পারমিয়েবল স্টাডিটা আমরা কিভাবে করব। পারমিয়েবিলিটি স্টাডিটা সেটা আমরা কয়েকটা ওয়েতে করতে পারি। আমরা পারফিউজ মডেলে করতে পারি অ্যানিমেল থেকে, বাট সব থেকে সহজ এবং অ্যাপ্লিকেবল এবং অ্যাকসেপ্টেবল ওয়ে যেটা হলো সেটা কোলন কার্সিনোমা সেল, খেকো2 যেটাকে বলে, সেটা কালচার করে সেটাতে আমরা যে ড্রাগটা আমাদের ইন্টারেস্ট অফ ড্রাগ সেটা আমরা এক্সপেরিমেন্ট করে সেটা যে ডেটাটা পাবো সেই ডেটাটা দেখে সেই ডেটাটা ইন্টারপ্রিট করে ক্যালকুলেশন করে যদি সেটা আমরা দেখি না বায়ো অ্যাভেলেবিলিটি সেই ড্রাগটার মোর দেন 85% আছে, এবং অলরেডি আগের যে পিকে ডেটা অলরেডি পাবলিশ আছে, সেগুলা অ্যাকুমুলেট করে আমরা অ্যাপ্রুভ করলে পরে সেই ড্রাগটা অ্যাপ্রুভ হওয়ার জন্য মানে উপযোগী হবে। আরেকটা ড্রাগ আমি যদি কথা বলি, মেটফর্মিন, খুবই পপুলার ড্রাগ। মেটফর্মিন মূলত অ্যাবজর্পশন এত ভালো না, বিয়ে যদি বলতে চাই তাহলে হয়তো বা অ্যারাউন্ড 60 to 70%। মূলত বায়োওয়েভারের জন্য 85%, মোর দেন 85% মানে কাভার করতে হয়। কিন্তু এই ড্রাগটার এত বেশি প্রবলেম না থাকার কারণে এবং সেটার পারমিয়াবিলিটি, কেকো2 পারমিয়াবিলিটি ভালো থাকার জন্য এবং সেটার ডিজলিউশনে কোনো ধরনের প্রবলেম না থাকার কারণে এই ড্রাগটা পরবর্তীতে বিসিএস বায়োভার বেসড বায়োইকুইভ্যালেন্স স্টাডি ছাড়াই সেটা অ্যাপ্রুভ হয় এফডিএ দ্বারা। এবং সেটা যদি আমরা এখানে দেখি বায়োইকুইভ্যালেন্ট, এটা একটা ড্রাগ ছিল গ্লুকোফিট, একটা কোম্পানির ব্র্যান্ড, আরেকটা কোম্পানির ব্র্যান্ড ছিল গ্লুকোফেজ, এবং দুইটার পিকে স্টাডি ইন ভিট্রোতে করে যখন দেখা গেছে সেটা খুবই সিমিলার, এবং এবং এই ড্রাগটা এই ডেটার উপর ভিত্তি করে সেই কোম্পানিটা সেটাকে অ্যাপ্রুভ করে। এখন আমরা যদি বায়োইকুইভ্যালেন্টের কথা চিন্তা করি তাহলে বায়োভারের কথা চিন্তা করি, তাহলে আমরা কিভাবে কেকো2টা স্টাডিটা করি পারমিয়াবিলিটি। আমি ডিজলিউশনের ব্যাপারে বলছি না, কারণ আমরা সবাই ডিজলিউশনের ব্যাপারে হয়তো হিউজ নলেজ আছে অলরেডি আপনাদের সবার, আমি সেক্ষেত্রে যাচ্ছি না। আমি পারমিয়াবিলিটির ব্যাপারটাতে একটু টাচ দিব। এই পারমিয়াবিলিটি যখন আমরা দেখি সেটার পিইপিপি ভ্যালু দেখি, অ্যাপারেন্ট পারমিয়াবিলিটি দেখি কেকো2 স্টাডি থেকে, সেই কেকো2 স্টাডি থেকে অ্যাপারেন্ট পারমিয়াবিলিটিটা আমাদের কত বেশি সেটার উপর ডিপেন্ড করে সেই ড্রাগটা কত বেশি অ্যাপ্রুভ হবে। আমি এটা কিছু পজিটিভ কন্ট্রোল ড্রাগ দেখাইছি এখানে, কার্বামাজিপাইন আছে, ফিনাইটোইন আছে, তারপর এখানে মেটফর্মিন আছে, অ্যাসাইক্লোভির আছে, তারপর ডিগক্সিন আছে। এখন লো পারমিয়াবিলিটি, হাই পারমিয়াবিলিটি নানান ধরনের কয়েকটা ক্লাস আছে এখানে, আমরা সেটা দেখেছি, এবং সবগুলো ড্রাগ প্রায়র যে ডেটা আছে অলরেডি পাবলিশ সেগুলোর সাথে ম্যাচ করে
এবং এভাবেই আমরা মূলত ভ্যালিডেট করি আমাদের সিস্টেমটাকে। তারপর সেগুলা আমরা বিভিন্ন স্পন্সর আমাদের এই ডেটাগুলা সহ সাবমিট করলে সেটা অ্যাপ্রুভালের উপযোগী হয়। এটাই মূলত আজকে আমার আর কি প্রেজেন্টেশন। যদি কারো কোনো কোশ্চেন্স থাকে বা ইয়ে থাকে, সেটা জানার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি অনেক সময় নিয়ে আসলে অনেক দেখতে গিয়ে আমাদেরকে ইনসাইট গুলো শেয়ার করার জন্য। থ্যাংক ইউ টু মিস ফাতেমা, আমাদেরকে এঙ্গেজ রাখার জন্য। তবে আমার মনে হয় আমাদের পার্টিসিপেন্টস এর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে আমরা এখনই করি, অথবা আমরা আসলে ক্লোজিংটা শুরু করবো। থ্যাংক ইউ স্যার, আমার মনে হয় কোনো কোয়েশ্চেন নেই। আহ আপনার আপনার পরের সেশন এখানে থেকেই কন্টিনিউ যদি করা হয় তাহলে আসলে একটা বেশ ইনফরমেটিভ কন্টিনিউয়াস সেশন হবে। আমরা চেষ্টা করবো পরের সেশন আর একটু এঙ্গেজিং রাখতে, এবং এই জি কন্টেন্ট গুলো আপনার আর একটু গুছিয়ে এবং রেকর্ডিংটা আমরা আপনাদের সাথে শেয়ার করে দিব। ডক্টর রাশেদুজ্জামান, আপনি যদি ক্লোজিং এ কিছু বলতে চান তাহলে, নইলে আমরা আগে। হ্যালো। জি। হ্যালো। আমারটা আনমিউট হচ্ছিল না, এর জন্য আমি কথা বলতে ও জি পারছিলাম জি, না। ওকে আচ্ছা। ওকে। সরি, সরি ইয়ের জন্য। আমার একটা কোশ্চেন ছিল, আমি জানি না জি। এটা আহ কতটুকু যৌক্তিক হবে আপনাকে এই মুহূর্তে বলার জন্য। নিউ ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে হুম হুম। আমরা কি, মানে আপনাকে কি কোশ্চেন করতে পারবো? জি জি জি, অবশ্যই। আমি আচ্ছা। আমিও আমি আমি যদি কোশ্চেন অনেক থাকে সেক্ষেত্রেও না না, ঠিক আছে, ওয়েলকাম। আমি বেশি কোশ্চেন নাই। যেমন না না না, আমরা প্রবলেম নেই। আমি আমি এনজয় আমরা করছি কোশ্চেন। জি। ওকে ওকে, আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে আসলে এটা কতটুকু হয় আমি জানি না। হুম, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যান্টি ক্যান্সার ড্রাগ ডেভেলপমেন্ট করি। জি আমার হচ্ছে হয়তো প্ল্যান্ট সোর্স, ম্যাক্সিমামে হচ্ছে প্ল্যান্ট সোর্স, বা অনেক কিছু আছে যে প্ল্যান্ট সোর্স, এনিমাল সোর্স, সবকিছু থেকে কালেক্ট করা হয়। আমি হুম, যদি কোনো একটা প্ল্যান্ট সোর্স নিয়ে তার অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি বা দেখতে চাই, বা একটা হুম, ড্রাগ ডেভেলপমেন্ট করতে চাই, সেটা কি আমাদের দেশে পসিবল হবে? আর সেক্ষেত্রে আমার আসলে কি করতে হবে? ওকে। আমি জানি না কথা কোশ্চেনটা যৌক্তিক না না হলো না কিনা। না না সরি না, ঠিক ফর আছে। আমি আপনার ইন্টারাপশন। কথা বুঝতে পেরেছি। আমরা মূলত আমাদের কাছেও অনেক স্পন্সর আসে, মানে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের ড্রাগ নিয়ে, যেগুলো জি ফাইটোকেমিক্যাল। জি জি। হুম। আহ, যেগুলো ফাইটোকেমিক্যাল অ্যান্টি ক্যান্সার ড্রাগ বা ইয়ের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে একটা একটা প্রবলেম তো, প্রথমত এডিএমই ডিএমপিকে বা পিকের দিকে প্রবলেম হলো, ফাইটোকেমিক্যাল গুলো তো, এটা তো কনজুগেটস অফ লটস অফ কেমিক্যালস ইনসাইড, রাইট? ইয়েস। এই Different ক্ষেত্রে alkaloid প্রবলেম, and others. Yes. হ্যাঁ, এই ক্ষেত্রে প্রবলেমটা হলো আপনার অ্যান্টি ক্যান্সার এর ইফেক্টের জন্য যেটা দায়ী, সেইটা কোনোভাবে আপনি সেটা এক্সট্রাক্ট করতে পারবেন কিনা। সেই ফ্যাসিলিটিস কি বাংলাদেশে আছে? আমি যখন ছিলাম তখন তো এটা ছিল না, কিন্তু আমি 7-8 বছর যাবত দেশে যাই না, আমি দেশের পরিস্থিতি এখন জানি না কোনো ল্যাবস সেটা ইয়ে করেছে কিনা। সেক্ষেত্রে আপনার এনএমআর লাগবে, সেক্ষেত্রে আপনার শেষ এলসিএমএস লাগবে। এখন এনএমআর বা এলসিএমএস ও কয়টা ইউনিভার্সিটিতে বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছে আমি জানি না। কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এইচপিএলসি আছে, কিন্তু এলসিএমএস আছে কিনা জানি না। ঋষিক সাহেব বলতে বা বলতে পারবে। জি, আমি যদি একটু করতাম, আমি থ্যাংক ইউ স্যার একাডেমিক পার্সপেক্টিভটা দেওয়ার জন্য। আমি ইন্ডাস্ট্রিতে থাকার কারণে আমি এতটুকু শেয়ার করতে পারবো যে এনএমআর আমাদের রেনাটা ফার্মাসিউটিক্যালের একটা আছে, তো সেটা হুম হুম, ব্যবহার করা হয় খুবই স্পেসিফিক কিছু রাইট, ফাংশন। এক্স্যাক্টলি। ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওটা ব্যবহার করা হচ্ছে না। এলসিএমআইএস নাই। বিসিএসআই এনএমআর এবং এলসিএমএস এর জন্য ফ্যাসিলিটি তৈরি করেছে তাদের, কিন্তু ওটা এখনো ইনফ্রাস্ট্রাকচার ফাংশনাল না। উদ্দেশ্য ড্রাগ ডেভেলপমেন্ট। যেহেতু এখন বাংলাদেশে কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি এপিআই এর সাথে কাজ করছে, আমাদের কোম্পানি দুটো এপিআই নিয়ে কাজ করতো, কিন্তু দেখা গেল সেটা কমার্শিয়ালি ভায়াবল না হওয়ার কারণে আহ, ওই টাইরোসিন কাইনেজ ইনহিবিটর এপিআই যে ফ্যাসিলিটি ছিল ওটা এখন আর ফাংশনাল না। অন্যান্য কিছু হুম কোম্পানি যেরকম ইনসেপ্টা, একমি,
আহ, তাদের ফ্যাসিলিটিতে এটা চেষ্টা করছে। ইনসেপ্টও তো এপিআই প্রোডাকশনের সাথে কাজ করে যাচ্ছে। মডার্ন ড্রাগ ডেভেলপমেন্টে মানে বর্তমানে নতুন ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ পুরোপুরি বাইরের কোলাবোরেটরদের সাথে উপর নির্ভরশীল। যেরকম রাইট। স্যার বলতে পারবেন আরো ডিটেলস, যে কোরিয়াতে কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সিআরও গুলোকে অ্যাপ্রোচ করে তাদের বিভিন্ন ধরনের অ্যাসেট নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসেট গুলো আসলে অন্যান্য কোনো ছোট বায়ো অন্টারপ্রেনারদের ডেভেলপ করা, সেটা বিদেশি হোক বা এই সাউথ এশিয়ান হোক। দেখা যায় যে ওইটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ইনভেস্টমেন্টের মাধ্যমে ওই কোলাবোরেশনের মাধ্যমে ওইটা ডেভেলপমেন্টের অন্য স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাট বর্তমানে বাংলাদেশে আসলে ড্রাগ ডেভেলপমেন্ট বা ইভেন ফাইটোকেমিক্যাল এক্সট্রাকশন, যেগুলোর অনেক ভালো পটেনশিয়াল পাওয়া যাচ্ছে একাডেমিক রিসার্চে, সেটা আসলে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নিয়ে যাওয়ার মতো কারেন্ট ফ্যাসিলিটিস বা কারেন্ট ইন্টারেস্ট নাই। যদিও ওই ইন্টারেস্টটা কিছুটা সরকারি পলিসি চেঞ্জের কারণে গ্রো করছে। আমার এক্সপিরিয়েন্সে এতটুকু শেয়ার করতে পারবো আর কি। থ্যাংক ইউ। সায়েন্স ল্যাবে মেবি কিছু আছে কিনা? জি 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 স্যার, বিসিএসআর হচ্ছে সায়েন্স একটা সায়েন্স ইনফ্রাস্ট্রাকচার ল্যাবে। তৈরি করেছে তারা। মেশিনস, ফ্যাসিলিটিস এটসেট্রা আসলে ওই ড্রাগ ডেভেলপমেন্টের প্ল্যানিং ওয়াইজে আগাচ্ছে, কিন্তু কাজটা এখনো বেশ ইনফ্যান্ট স্টেজে আছে। ওখানে বায়োইকুইভ্যালেন্স নিয়ে কাজ করেন যিনি, ওনার সাথে কথা হয়েছিল আমার গ- গত বছর একটা, ওইখানে একটা সায়েন্স ফেস্টিভ্যালে। তো উনি বলছিল যে এখানে আরো অনেক সময় লাগবে আসলে পুরো জিনিসটা ফাংশনাল করতে, এবং এখানে আসলে দরকার হচ্ছে কি অনেক বেশি ইন্ডাস্ট্রির মানুষজন এবং রিসার্চের মানুষজন একসাথে এগিয়ে এসে হচ্ছে কি সরকারের কাছে বলা। নইলে আসলে এই ডেভেলপমেন্ট গুলো এই খুবই স্লো এবং খুবই ধীর গতিতেই আগাতে থাকে। আচ্ছা, জনি, থ্যাংক ইউ আপনার ইলাবোরেট করার জন্য, এবং ঋষিক তোমার ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে করেছে। আমি একটু সাপ্লিমেন্টারি বলতে চাইছি যে বাংলাদেশে যেটা হয়ে গেছে কি, যে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া অ্যান্ড গভর্নমেন্ট, আমি বলবো যে এই কোলাবোরেশন, বিশেষ করে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনটা একদমই নাই। ইদানিং কিছু কিছু চেঞ্জ হচ্ছে। ইন্ডাস্ট্রিরাও একাডেমিয়ার সাথে, ফ্যাকাল্টি এবং রিসার্চারদের সাথে কোলাবোরেশন করতে যাচ্ছে, আবার একাডেমিয়ারাও ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছে। কিন্তু এটা স্টার্ট হয়েছে, এতদিন পর্যন্ত অ্যাপ্লাইড এরকম কোনো কিছু ছিল না। যেমন আমি জনি, আপনার টিচার সিদ্দিক সাহেব, উনি তো এখন এআইবি তে হচ্ছে, ওইখানে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, প্রভিসি, ওইখানকারই স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, উনি এখন প্রভিসি ইয়ং, উনি আহ, তখন বললেন যে স্যার, এখানে আমরা বায়োক্যালোরেন্টের ল্যাব করতে চাই। আমি বললাম যে আমি আপনাদেরকে শেয়ার করতে হয় যে ওই লিস্ট, ইনস্ট্রুমেন্টের লিস্ট কি কি লাগবে একটা ইন্টারন্যাশনাল লেভেলে করার জন্য। বলছে যে ঠিক আছে, আমরা আহ, আগিয়ে আসব। আবার ওইখানে ইন্ডাস্ট্রিও ছিল, ওরা বলল যে কিছু কিছু কাজ আমরা করব, নট বায়োসিমিলার স্টাডি, এরকম কতগুলো, এরকম কতগুলো ছোট ছোট কাজগুলো দিতে চাচ্ছে। এই যে এই ইনিশিয়াল পর্যায়ে আগে আসা, এইটা কেবল স্টার্ট হচ্ছে। আর গভর্নমেন্টে যেটা সমস্যা, যেটা ঋষিক কিছুটা অ্যাড্রেস করতে চাচ্ছিল, হ্যাঁ, সায়েন্স ল্যাবে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, কিন্তু সায়েন্স ল্যাবে যেটা সমস্যাটা কি, এখানে ব্যুরোক্রেটিক, এবং গভর্নমেন্টের ওই সমস্যাটা। আবার দেখা যাচ্ছে যে ইনস্ট্রুমেন্ট আছে কিন্তু প্রপার ম্যান পাওয়ার নাই। এইখানেও কোলাবোরেশন, একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্ট, আমি বলবো যে তিনটা পার্টির কোলাবোরেশনটা ঠিক মতো এখনো ওইভাবে ম্যাচ করে নাই, ব্রিজ করে নাই। ভবিষ্যতে এটা আশা করি হবে এটা। থ্যাংক ইউ স্যার। ঋষিক, আর কোনো ইয়ে না থাকলে আমরা মনে হয় যে জি স্যার, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার এগেন সময় নিয়ে প্রেজেন্টেশনটা দেওয়ার। কারণ স্যার এই ইনসাইট গুলো খুব প্রয়োজন ছিল। আমার মনে হয় এটা ডিজিটাইজ কন্টেন্ট হয়ে যাওয়ার পরে এটা আরো একটু সুন্দর করে ফ্রেশ করে আর ভালো প্রেজেন্টেবল করা যাবে। আমাদের উদ্দেশ্য থাকবে এটাকে প্রমোট করা। পার্টিসিপেন্টসদেরকেও থ্যাংক ইউ। স্যার, স্যার আপনাকেও থ্যাংক ইউ আসলে লাস্টে ক্লোজিং ইনসাইটস দেওয়ার জন্য। তাহলে আমরা আজকে এখানে সেশন ক্লোজ করছি, আমি রেকর্ডিংও অফ করে দিচ্ছি। তো পরবর্তী সেশনে আমাদের আরো একটু বেশ ডিসকাসিভ একটা
সময় যাবে। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফিজ।